আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকালকে আমরা অষ্টম এবং নবম এই দুই অধ্যায় পড়ছিলাম আমাদের চলমান এই ম্যারাথন বা রিভিশন ক্লাসগুলোর ক্ষেত্রে। আজকে মূলত আমি চেষ্টা করব তোমাদের সাথে 10 নাম্বার অধ্যায় অম্ল ক্ষারক লবণ, 11 নাম্বার অধ্যায় আলো এবং চতুর্দশ অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্র, এই তিনটা অধ্যায় একদম A to Z পরীক্ষায় আসবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সুন্দর মতো আলোচনা করার, এটা আজকে আমার টার্গেট। ইনশাল্লাহ তিনটা অধ্যায় আমরা আজকে শেষ করব। এখন কথা হচ্ছে আগামীকালকে 3, 4, 5 এই তিনটা অধ্যায়ের উপরে ক্লাস হবে। 12 নম্বর এবং 13 নম্বর যে অধ্যায়, ঠিক ম্যারাথন ক্লাস শুরু হওয়ার আগেই লাস্ট যে ক্লাসটা হয়েছে সেটাই ছিল তোমার হচ্ছে 12 নম্বর অধ্যায় মহাকাশ ও উপগ্রহ, যেখানে তোমাদের রাতসার ক্লাস নিয়েছিল, ওটা তোমরা রেকর্ড ক্লাস দেখে নিবা। এন্ড খাদ্য পুষ্টি তোমরাও জানো, আমরাও জানি, ফেসবুক লাইভ, জুম লাইভ, তোমাদের রুটিন, 3টা করে ক্লাস ওয়েবসাইটে দেওয়া আছে এগুলার, ঠিক না? সো এই দুইটা চ্যাপ্টার মানে ওইভাবে ইন ডিটেলস এর কিছু নাই, সো তোমরা এটা ওয়েবসাইট থেকে দেখে নিবা আগের গুলা। এন্ড 10, 11, 14 বললাম, 10, 11 এবং 14 তিনটা অধ্যায় আজকে আমরা শেষ করে দিব। আর আগামীকালকে 3, 4, 5 এই 3 অধ্যায়ের ক্লাস হবে। তো খাতা কলম নিয়ে সবাই বসে যাও এবং বলো যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম। তাই এবার স্যার, রাসায়নিক বিক্রিয়া কি আবার ক্লাস নেওয়া সম্ভব? রাসায়নিক বিক্রিয়া কি ব্যাপার? রাসায়নিক বিক্রিয়া গতকালকে পড়াইছি তো, তুমি করতে পারো, গতকালকে ক্লাস দেখে নেবা ওয়েবসাইট থেকে। আগে যেগুলো ক্লাস নিয়েছিলাম, যখন 3টা করে ক্লাস হয়েছে একটা চ্যাপ্টারের প্রতি, সেগুলা দেখে নিবা। তারপর গতকালকে রিভিশন ক্লাস হয়েছে সেটা দেখবা। তারপরে কোনো সমস্যা থাকলে পরে সেগুলা তুমি ওয়েবসাইটে গ্রুপে জানাবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে কানিতা, রাদিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু, ঠিক আছে। চ্যাপ্টারের নাম কি? অম্ল, ক্ষারক ও লবণ, ঠিক না? ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে অম্ল মানে কি? মূলত অম্ল মানে হইতেছে তোমার অ্যাসিড। অম্ল মানে কি? অম্ল মানে অ্যাসিড। ওকে, এবার অম্ল বা অ্যাসিড কাকে বলে একদম সামারি করে যাবো, এবং যা পড়াবো পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট আশা করি, এবং তোমরাও ঠিক সেভাবে খাতায় লিখবা এবং পরীক্ষার আগে এই টপিকস গুলোই পড়ে যাবা। ওকে, তাহলে প্রথমত আসা হচ্ছে অম্ল বা অ্যাসিড কি জিনিস। সংজ্ঞা আমি লিখবো না। যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে, জলীয় দ্রবণ বলতে আসলে কি বোঝায়? জলীয় দ্রবণ বলতে বোঝায় তুমি যখন ওই যৌগটাকে পানির সাথে যুক্ত করবা, কি করবা? পানির সাথে যুক্ত করবা, তখন তারা কি করে সেইটা। তাহলে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, ওকে, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অম্ল বা অ্যাসিড বলে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানে জলীয় দ্রবণ বলছে, ঠিক না? জলীয় দ্রবণ বললে আমি কি বললাম, সেই জায়গাতে আমাকে কি করতে হবে? পানির সাথে মিশাইতে হবে। তাইলে কোন কোন যৌগ হাইড্রোজেন আয়ন দান করে আমরা একটু দুইটা উদাহরণ দেখি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাইলে এটাকে কি করতে হবে? জলীয় দ্রবণে পানি যদি যুক্ত করো তুমি, তাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে যাবে, যে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড মাইনাস উৎপন্ন করবে। ওকে, এইটা একটা গেল। তারপরে ধরো আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরে আর কি হতে পারে? সালফিউরিক অ্যাসিড, H2SO4, H প্লাস বাই সালফেট মাইনাস। এই যে দেখো, এই যে দুইটা আমি বিক্রিয়া লিখলাম, এই যৌগগুলা কি করছে? এরা হচ্ছে এই যে উপরে পানি দিয়ে দিছো H2O, তার মানে হচ্ছে জলীয় দ্রবণে যুক্ত করার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ আয়ন দান করছে এবং সালফিউরিক অ্যাসিড H+ আয়ন দান করছে। তাই এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই সালফিউরিক অ্যাসিড, এই দুইজনকে বলা হবে কি? অ্যাসিড। কি বলা হবে? এরা দুইজনই হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরবর্তী পার্টটা হচ্ছে ক্ষারক। ক্ষারকের ক্ষেত্রে আমরা কি বলবো? দেখো, ক্ষারকের ক্ষেত্রে যে সংজ্ঞা, সেটা হচ্ছে যে সমস্ত যৌগে
যে সমস্ত যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এবং যারা জলীয় দ্রবণে, যে সমস্ত যৌগে হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেনও থাকবে, হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেনও থাকবে, এবং যারা জলীয় দ্রবণে এই যে হাইড্রক্সিল আয়ন দান করবে, তাদেরকে ক্ষারক বলা হবে। কি বলা হবে? ক্ষারক। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই ক্ষারক হইতে হলে সেই যৌগে হাইড্রোজেন থাকতে হবে এবং অক্সিজেন থাকতে হবে, এবং সেইটাকে তুমি যখন এই জলীয় দ্রবণে যুক্ত করবা তখন তারা কি করবে? হাইড্রক্সিল আয়ন দান করবে। ওকে, যেমন ধরো সোডিয়াম হাইড্রক্সাইড। ওকে, এখানে কি আছে? হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। এটা কি? এটা একটা সোডিয়াম হাইড্রক্সাইড। কি? সোডিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষার, ঠিক আছে, একটা ক্ষার। এটাকে তুমি যখন জলীয় দ্রবণে যুক্ত করবা, জলীয় দ্রবণ বলতে পানির সাথে যুক্ত করা বুঝাইছি, ধরো H2O, তখন এখানে সোডিয়াম প্লাস এবং হাইড্রক্সিল মাইনাস উৎপন্ন হয়, ঠিক আছে। আবার আমি যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড লিখি, তাহলে এইটাও এই জলীয় দ্রবণে কি করবে? ক্যালসিয়াম 2+ and 2 হাইড্রক্সিল মাইনাস, এভাবে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে। তাহলে অ্যাসিড বলতে বোঝায় যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অম্ল বা অ্যাসিড বলা হয়ে থাকে। তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখবা, সালফিউরিক অ্যাসিড লিখবা, জলীয় দ্রবণ বলতে পানি দেখাবা, এন্ড দেন এই যে ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে এটা বুঝাই দিবা। ক্ষারক বলতে বোঝায় যে সমস্ত যৌগে হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন দুইটাই থাকবে, এবং যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করবে তাদেরকে ক্ষারক বলা হবে, সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। কথা হচ্ছে স্যার, তাইলে যাদের যে সমস্ত যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা নাই, একটা আছে, তাহলে তারা কি ক্ষারক হইতে পারবে না? ওকে, ফাইন। এটাকে বলা হয় এক্সেপশনাল। এটা কি? এটা মনে করো যে ব্যতিক্রম। ব্যতিক্রম, ব্যতিক্রম কি হইতে পারে? ব্যতিক্রম হইতেছে তোমার অ্যামোনিয়া, NH3। এই অ্যামোনিয়াতে দেখো অক্সিজেন নাই, কিন্তু কি আছে? আচ্ছা, লেখা একটু, এই কালারটা দেখতে সমস্যা হয়, তাই তো? ওকে, দেখো NH3 যখন আমি লিখছি, এই অ্যামোনিয়াতে অক্সিজেন নাই, তার মানে কি? সূত্র অনুযায়ী এটা তো ক্ষারক হওয়ার কথা না, কিন্তু এটা একটা ক্ষারক। এটা কেমন? এটা হচ্ছে ব্যতিক্রম। এ কি করে? ধরো তুমি যদি NH3 প্লাস H2O পানির সাথে বিক্রিয়া করাও, তাইলে এ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে। তার মানে এই NH3 অ্যামোনিয়া, গতকালকে যেটা ক্লাসে ছিল তাদেরকে আমি বলছি যে কম থাকলে সেটা অ্যামোনিয়া আর বেশি থাকলে সেটা অ্যামোনিয়াম। তাইলে NH3টা ব্যতিক্রম। এখানে হাইড্রোজেন অক্সিজেন দুইটা না থাকলে একটা থাকলেও এটা ক্ষারক হিসেবে কাউন্ট করা হচ্ছে। ঠিক একইভাবে ধরো আমি যদি অ্যাসিডের সংজ্ঞাতে যাই, তাহলে এইখানটাতে CH4। কথা হচ্ছে এই যে মিথেন, এর নাম কি? এর নাম হচ্ছে মিথেন। মিথেন অ্যাসিড কি? না। এরকম একটা কোশ্চেন আসে, উত্তর হইতেছে না। অ্যান্সার কি? অ্যাসিড না। কেন অ্যাসিড না? কারণ হচ্ছে মিথেনকে তুমি এই জলীয় দ্রবণে যখন দিবা, পানির সাথে যুক্ত করবা, তখন সে কি করে না? তখন সে হাইড্রোজেন আয়ন দান করে না, হাইড্রোজেন উৎপন্ন করে না। মূলত মিথেন হইতেছে একটা জৈব যৌগ। মিথেন কি? জৈব যৌগ। মিথেন জৈব যৌগ, ঠিক আছে। তাহলে মিথেন কি করে না? হাইড্রোজেন দান করে না, সুতরাং মিথেন অ্যাসিড নয়। এই ছিল আমার অ্যাসিড এবং ক্ষারক। একটু কনসিকুয়েন্সিয়ালি চিন্তা করো, তুমি অ্যাসিড পড়লা কাকে বলে, উদাহরণ পড়লা, ক্ষারক পড়লা কাকে বলে, উদাহরণ পড়লা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্ষারকের পরেই আছে হচ্ছে তোমার ক্ষার। কি আছে? ক্ষার। ক্ষারের ক্ষেত্রে কি বলা হচ্ছে? আর ক্ষারক কি জিনিস? ক্ষারকের সঙ্গে তো আমরা জানি। মূলত ক্ষারক এবং ক্ষার এই বিষয়টা তুমি পার্থক্য করবে কিভাবে? ক্ষারক এবং ক্ষার এই বিষয়টা পার্থক্য করা হইছেই ওই যৌগটা পানিতে দ্রবীভূত হতে পারে নাকি পারে না তার উপরে, বা ওই যৌগটা পানিতে অ্যাকচুয়ালি দ্রবণীয় কিনা তার উপর ভিত্তি করে এই দুই ভাগে ভাগ করা হয়েছে, যে সেইটা ক্ষারক নাকি ক্ষার। কিসের উপর ভিত্তি করা হয়েছে? পানিতে দ্রবীভূত হতে পারে কি পারে না। দেখো, যেটা ক্ষার আমরা বলতেছি, এই ক্ষারটা কি হয়? ক্ষারটা পানিতে দ্রবীভূত হইতে পারে। ক্ষার কি হইতে পারে? ক্ষার পানিতে দ্রবীভূত হইতে পারে।
ক্ষার পানিতে দ্রবীভূত হতে পারে। মনে করো আমি তোমাকে অনেকগুলা ক্ষারকের নাম লিখি, ঠিক আছে, এ, বি, সি এবং ডি। চারটা হচ্ছে ক্ষারক। এই চারটা ক্ষারকের মধ্যে এ আর বি এরা দুইজন হইতেছে তোমার পানিতে দ্রবণীয়। এরা দুইজন পানিতে দ্রবণীয়। প্রথম কথা হচ্ছে এ আর বি এর যে পরিচয়, এরা দুইজন কিন্তু ক্ষারক। ফার্স্ট কথা, কারণ কি, এরা ওই যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এবং এরা জোরে জোরে হাইড্রোক্সিলাম দান করে, এটা তো সবার কমন বৈশিষ্ট্য। তাইলে এই ক্ষারক তো অবশ্যই। পাশাপাশি যেহেতু এ এবং বি এরা দুইজন আলাদা আলাদা ভাবে পানিতে দ্রবণীয়, এই পানিতে দ্রবণীয় হওয়ার কারণে এই দুইজনকে আলাদা করে ক্ষার হিসেবে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? আলাদা করে ক্ষার হিসেবে বলা হচ্ছে। তার মানে তুমি দেখো এ আর বি কে তুমি একদিক দিয়ে ক্ষার বলতেছো, আবার আর একদিক দিয়ে তুমি ক্ষারকও বলতেছো। তার মানে এ আর বি ক্ষারক এবং ক্ষার দুইটাই হইতে পারে। কিন্তু আমি যদি সি আর ডি এর ক্ষেত্রে আসি, তো আমি এখন তোমাকে বললাম যে সি আর ডি পানিতে দ্রবণীয় নয়। সি আর ডি কি নয়? পানিতে দ্রবণীয় নয়। তাহলে এই জায়গাটাতে আমরা কি বুঝবো? সি আর ডি তো পানিতে দ্রবণীয় নয়, তার মানে কি এ ক্ষার না। তাহলে এ শুধু কি হইতে পারে? এ শুধু ক্ষারকই হইতে পারে, ক্ষার হইতে পারে না। আসো, তার মানে সি আর ডি ক্ষারক হওয়া সত্ত্বেও ক্ষার নয়। সি আর ডি ক্ষারক হওয়া সত্ত্বেও ক্ষার নয়। কিন্তু এ আর বি কি? যদি আমি বলি যে এ আর বি ক্ষার, ক্ষার মানে কি? ক্ষার তো এর মনে করো যে বাপের পরিচয়, দাদার পরিচয় তো ক্ষারক, ঠিক না? তার মানে কি, যেহেতু এ ক্ষার হইছে, তার মানে এ প্রথমে ক্ষারক ছিল, তারপরে ক্ষার হইছে। এই জন্যই সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। বলো, বুঝছো পর্যন্ত? একটু কি কি কমন আসতে পারে সাজেস্ট করবেন। যা পড়াইতেছি সব ঠিক আছে, এবং যেগুলো পরীক্ষা আসতে পারে আমি শুধু সেগুলাই পড়াইতেছি, এর বাইরে পড়াবো না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা কি পড়বো? বারবার যে কোশ্চেন করতেছো, হ্যাঁ, অ্যাসিড কাকে বলে, অ্যাসিড উদাহরণ পড়বো। ক্ষারক কাকে বলে, ক্ষারকের উদাহরণ পড়বো। ব্যতিক্রম পড়বো। তারপরে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয় সেটা পড়বো। এবার পড়বো হচ্ছে আমরা নির্দেশক। কি পড়বো? নির্দেশক। লেখো, নির্দেশক হচ্ছে যে সকল পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ নিজের কালার চেঞ্জ করার মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল, ক্ষার বা নিরপেক্ষ কিনা তা নির্দেশ করে, তাদেরকে নির্দেশক বলা হয়ে থাকে। তাদেরকে কি বলা হয়ে থাকে? তাদেরকে নির্দেশক বলা হয়ে থাকে। যে সকল বস্তু নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল, ক্ষার বা ক্ষারক বলে, অম্ল, ক্ষারক বা নিরপেক্ষ কিনা তাদেরকে নির্দেশক বলে। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? উদাহরণ হিসেবে বলা যেতে পারে লিটমাস পেপার, ফেনফথেলিন, মিথাইল অরেঞ্জ ইত্যাদি। ঠিক আছে, দেখো ওকে। এরপরে আসো, এই যে অ্যাসিড করতেছি, এরপরে পড়বা হচ্ছে তুমি অ্যাসিডের ব্যবহার। কি পড়বা? অ্যাসিডের ব্যবহার। এখানে শুধু টপিকস বা পয়েন্ট গুলো আমি লিখবো, তুমিও ঠিক তাই লিখবা খাতার মধ্যে, ঠিক আছে? এবং কিভাবে ব্যাখ্যা করবো পরীক্ষায় সেটা বলতেছি। ধরো,
অ্যাসিডের ব্যবহার, খাদ্যদ্রব্য। আচ্ছা, আমাকে শুধু পয়েন্টটা মনে রাখতে হবে, কারণ কি আমি যদি পয়েন্ট সহকারে ইন ডিটেলস, এক মিনিট, সরি, ওকে, খাদ্যদ্রব্যে কি কি লিখবো তুমি এরপর? তুমি যদি ব্যবহার আসে তখন তুমি লিখবা সাধারণত খাদ্যদ্রব্যে অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে কিরকম? বিভিন্ন ধরনের খাবারে আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড সরি, ওকে, তো বিভিন্ন রকম খাবারে আমরা বিভিন্ন রকম অ্যাসিড পাই, যেমন আঙ্গুর, কমলা, লেবু, এগুলোতে আমরা কি পাই? সাইট্রিক অ্যাসিড পাই, ঠিক না? তেঁতুলে কি পাই? তেঁতুলে পাই টার্টারিক অ্যাসিড। এই যে বিষয়গুলো, তখন তুমি এটা লিখবা। খাদ্যদ্রব্যের পরে লিখবা হচ্ছে তুমি খাদ্যদ্রব্যের পরে টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনারে আমরা অ্যাসিড ব্যবহার করে থাকি। তারপরে সোনার গহনা তৈরিতে, সোনার গহনা তৈরির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? খাদ্যদ্রব্যতে আমরা কি ব্যবহার করি? সাইট্রিক অ্যাসিড। তারপরে হচ্ছে তোমার টার্টারিক অ্যাসিড। এবং কোন ফলে কি পাও, কোন ফলে কোন অ্যাসিড পাও, এটা আমি যখন ক্লাস করাইছিলাম তখন মুখস্থ করাইছিলাম, ঠিক না? সেটা অবশ্যই লিখবা। আঙ্গুর, কমলা, লেবু, সাইট্রিক অ্যাসিড, তেঁতুলের টার্টারিক অ্যাসিড। ওকে, সোনার গহনা তৈরিতে একটু লিখবা যে সোনার গহনা তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। ব্যাটারি, ব্যাটারি বলতে কি বোঝাই? আমি যা আলোচনা করছি তাই লিখবা। ব্যাটারি বলতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় যে আমরা ইউপিএস, আইপিএস, তারপরে অটোর ব্যাটারি, বিভিন্ন রকমের ব্যাটারি ব্যবহার করে থাকি, এবং এই সমস্ত ব্যাটারি গুলোতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? এই সমস্ত ব্যাটারি গুলোতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে কি বললাম? খাদ্যদ্রব্য, টয়লেট ক্লিনার, সোনার গহনা তৈরি, ব্যাটারি, তারপরে ওকে, আচ্ছা, চারটা লিখছি। এরপর লেখো সাপের উপদ্রব কমাতে। মূলত সাপের উপদ্রব কমাতে যে সমস্ত জায়গায় সাপের উপদ্রব বেড়ে যায় সেই জায়গাগুলোতে সাপের উপদ্রব কমাতে একটা স্পেশাল অ্যাসিড ব্যবহার করা হয়, যার নাম হইতেছে কার্বোলিক অ্যাসিড। কি? কার্বোলিক অ্যাসিড। কার্বোলিক অ্যাসিডের সংকেতটা লিখে রাখতে পারো C6H5OH। এটা হচ্ছে কার্বলিক অ্যাসিডের সংকেত। তাহলে এইভাবে যদি আসে তুমি এভাবে অ্যাসিডের ব্যবহারটা লিখে দিবা। জাস্ট 5টা পয়েন্ট লিখে দিও না। আবার তোমার কাজ হবে এই পাশে একটু আমি যেভাবে ভাষা আকারে বললাম সেভাবে ভাষা আকারে ব্যাখ্যা করা। দেন আরেকটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট কি? শিল্প কারখানায় এই জায়গাটাতে যদি মনে করো তোমার একটা বেশি লিখতে মন চাই, শিল্প কারখানায় এই জায়গায় তুমি লিখবা যে আমাদের দেশের, তারপর কি বলে ওটাকে, সার শিল্প সহ বিভিন্ন শিল্প কারখানায় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই জাতীয় আরো অনেক অ্যাসিড ব্যবহার করা হয়। পয়েন্ট বাড়াইলা। দেন তুমি একটা লিখবা হচ্ছে অ্যাসিডের অপব্যবহার। এখন অ্যাসিডের অপব্যবহার এই বিষয়টা কিন্তু বলার আর কোনো প্রয়োজন নাই। একটা সময় অ্যাসিডের একটা ব্যাপার ছিল, যখন ছোট ছিলাম তখন দেখতাম আর কি, যে কি হয়েছে, এই কোনো একটা মেয়েকে অ্যাসিড মারছে, এরকম একটা বিষয় ছিল। এখন হয়তো তোমাদের কাছে এটা মনে করো, মানে মনে হইতে পারে আর এটাও সম্ভব। সম্ভব। ইভেন ওই সময় টিভিতে বিজ্ঞাপনও দিত, ঠিক আছে, যে অ্যাসিড মারলে এরকম এরকম ব্যাপার, আইন ছিল। পরে এরকম করলে অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক আছে, যখন মৃত্যুদণ্ড করা হইলো তারপর থেকে দেখা গেল যে এটা আস্তে আস্তে কমে গেছে এবং এখন নাই বললেই চলে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? অ্যাসিডের ব্যবহারটাকে এইভাবে আমরা এক্সপ্রেস করে দিব। ওকে, আচ্ছা, একটু কমেন্টস করো ঠিকঠাক বুঝতেছো, সবকিছু তুলতেছো এগুলা?
বলো। আচ্ছা, অ্যাসিডের ব্যবহার গেল, খালি অ্যাসিডের ব্যবহার জানলে হবে? আর একজন আছে তো, সে তো মাইন্ড করবে, ঠিক না? কে আছে আর একজন? দেখো তো, আর একজন আছে হচ্ছে তোমার ক্ষারক, ঠিক না? তো ক্ষারকের ব্যবহারটা আমরা একটু জানি। ক্ষারকের ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা তোমাকে মনে রাখতে হবে যে ব্লিচিং পাউডার তৈরিতে। কি তৈরিতে? ব্লিচিং পাউডার তৈরিতে। মূলত এই ব্লিচিং পাউডার তৈরির ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন ব্যবহার করে বা বিক্রিয়া ঘটিয়ে ব্লিচিং পাউডার তৈরি করা হয়। কি করা হয়? তৈরি করা হয়, ঠিক আছে? আচ্ছা, ব্লিচিং পাউডারের পরে আছে তোমার ঘর বাড়ি ওয়াশ করতে। মূলত এভাবেই লেখা আছে, এভাবে লিখবা তোমাদের বইয়ে, ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে। কি করতে? হোয়াইট ওয়াশ করতে। এটা কিন্তু ওই যে বাংলাদেশ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করছে, ওইরকম হোয়াইট ওয়াশ না। ঘর বাড়িকে হোয়াইট ওয়াশ করতে কি করা হয়? ক্ষারক ব্যবহার করা হয়। কোন ক্ষারক ব্যবহার করা হয়? এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ। কথা হচ্ছে স্যার আমি পড়বো কিভাবে? দেখো, তুমি যদি চিন্তা করো, এই জিনিসগুলাই কিন্তু এমসিকিউতে আসে। সেটা হচ্ছে যে ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে কার পাতলা দ্রবণ ব্যবহার করা হয় বা কেমন দ্রবণ ব্যবহার করা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ। ব্লিচিং পাউডার তৈরিতে কি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন ব্যবহার করা হয়। তাইলে কিন্তু হয়ে যায় তোমার। এখন আমরা কি করি? ডিরেক্ট ঢালাও মুখস্থ করে যাই, এবং এই জন্য পরে পড়াটা আমাদের মাথায় থাকে না। কিন্তু তুমি অ্যাসিড যখন পড়বা তখন তুমি ওইভাবে টেকনিক্যালি পড়ো। এখন ধরো অ্যাসিডের ব্যবহারে গিয়ে তুমি ধরো লিখবা যে খাদ্যদ্রব্যে অ্যাসিড পাওয়া যায়। খাদ্যদ্রব্য একটা পয়েন্ট। তোমার কি এইভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম খাবার খাই, এই সমস্ত খাবারের লেবু থাকে, আপেল থাকে, তেঁতুল থাকে, এর মধ্যে আপেলে থাকে, এটা তেঁতুলে থাকে, দরকার নাই তো। তুমি খালি পয়েন্টটা মনে রাখো যে খাদ্যদ্রব্য, বাস। পরের টুক নিজে লিখবো। যত উপর ক্লাসে উঠবা তত এভাবে লেখার ক্যাপাসিটি বাড়াইতে হবে, কারণ পড়ার রেঞ্জ তত বাড়তে থাকবে তোমার, ঠিক আছে? এমন চিন্তা করো না যে তুমি 6-7 বা আস্তে আস্তে ছোট ক্লাসে যাইতেছো, তুমি বড় ক্লাসে যাইতেছো। যত বড় ক্লাসে যাবো তত পড়ার রেঞ্জ বাড়তে থাকবে, হিউজ পড়াশোনা আসবে। এই বিজ্ঞান বই 3 ভাগে ভাগ হয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আকারে 3 সাবজেক্ট আকারে ঢুকছে 9-10-এ, ঠিক আছে? তখন তো মাথা আওলায় যাবে। তার মানে নিজের ক্যাপাসিটি বাড়াইতে হবে। একটা পয়েন্ট এমন ভাবে পড়তে হবে যে আমি জানলাম এটা, ওকে ফাইন, এটা আমি জানছি। তাহলে কেমন? এখন মুভির কথা বলা হয় যে আচ্ছা ওই মুভির কাহিনী কি, তখন তো খুব সুন্দর করে আমরা বলে দিতে পারি, ঠিক না? যে নায়ক ছিল, নায়িকা ছিল, এই ঘটনাগুলো ঘটছিল। পড়াটাকে ঠিক ওইভাবে নিয়ে আসতে হবে যে টপিকস তোমাকে বলবো, হ্যাঁ হ্যাঁ এটা তো এরকম এরকম, অ্যাকুরেট না হোক, ওই সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকবে। এবং যখন এইরকম তোমার প্রিপারেশন হবে, অটোমেটিক তোমার পরীক্ষায় তুমি ভালো মার্কস পাবা। তখন দেখবো তোমার পড়তে আরাম লাগতেছে, পরীক্ষার আগে তোমার রিভিশন দিতে সময় কম লাগতেছে, মানে ওই টেনশন হইতেছে না যে আমার পড়া শেষ হয় নাই। পরীক্ষা দিতে যাও, তুমি দেখবো তুমি পারতেছো সবকিছু। কিন্তু তুমি যখনই A to Z মুখস্থ করতে যাবা, তুমি তখনই ধরা খাবে। আমার একটা স্টুডেন্ট আছে ইংলিশ মিডিয়ামের আর কি, তো আচ্ছা বলি, সে ক্লাস 9 থেকে 10 উঠবে আর কি। তো আমি তাকে কেমিস্ট্রি পড়াই। এখন সে বিজিএস, বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, ইংলিশ মিডিয়ামের যেহেতু, ওটা আমি পড়াই না। তার কাহিনী হচ্ছে এরকম অনেকটা যে তার গার্জিয়ান, তার টার্গেট হচ্ছে এটা যে বিজিএস যেটা, সেইটাও মনে করো যে তাকে বলা হয়েছে ধরো এই লাইন থেকে এই লাইন পর্যন্ত মুখস্থ করতে, এন্ড সেই ছেলে বসে 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 মুখস্থ করতেছে। এখন বিজিএস মানে কি? বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ। ওই জায়গাটাতে কি তোমাকে ঘটনাগুলো জানতে হবে, 47-এ কি হয়েছে, 52-তে কি হয়েছে, 71-এ কি হয়েছে, হ্যাঁ ঠিক আছে এই ঘটনা, এইভাবে চিন্তা করার ক্যাপাসিটি বাড়াইতে হবে। এখন ও বিজিএস মুখস্থ করবে নাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, 5টা সায়েন্সের সাবজেক্ট এগুলো পড়বে? ফলাফল ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও দেখা যাইতেছে খালি ঘোল খাইতেছে, ঠিক আছে, খালি ফেল করতেছে, হইতেছে না এটা সেটা। যাই হোক, তো তোমাদেরকেও ঠিক এইরকম একটা ক্যাপাসিটি নিয়ে আসতে হবে নিজের মধ্যে, ঠিক আছে? বার্ষিক পরীক্ষাটা ভালো করে দিয়ে নিজের মধ্যে এই বিষয়গুলা নিয়ে আসবে অটোমেটিক, কেমন? আচ্ছা, এরপরের পয়েন্ট হইতেছে তোমার
পোকামাকড় দমন করতে। ঘর বাড়ি ওয়াশ টোয়াশ সব এসব কাজে লাগে দেখতেছি। পোকামাকড় দমন করতে, পোকামাকড় দমন করতে কি ব্যবহার করা হয়? পোকামাকড় দমন করতেও এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডই ব্যবহার করা হয়। কিন্তু দেখো, ব্লিচিং পাউডার, ঘর বাড়ি হোয়াইট ওয়াশ, পোকামাকড় দমন, তিনটা জায়গাতেই কি ব্যবহার করা হয়েছে? ক্ষারক ব্যবহার করা হয়েছে, এবং যার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পেস্ট। এইটাকে মূলত এই পোকামাকড় দমন করতে তুমি যেটা ব্যবহার করবা সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পেস্ট। এবং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পেস্টেরই আর একটা নাম হইতেছে মিল্ক অফ লাইম। কি নাম? মিল্ক অফ লাইম। তাহলে মিল্ক অফ লাইম কাকে বলে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পেস্টকে মিল্ক অফ লাইম বলে। ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা লবণ ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারের ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্লোরিন ব্যবহার করা হয়। এরপরে আছে, বলছিলাম এটা বুঝাইছিলাম যে আমরা অ্যাসিডিটি হইলে আমরা যে গ্যাস খাই, মানে গ্যাসের ওষুধ খাই, ঠিক না? আচ্ছা, তাহলে ওটা কি বলি আমরা? বরাবর বলি হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড ওষুধ তৈরিতে মূলত অ্যান্টাসিড কি জন্য নাম আসছে? অ্যান্টাসিড নাম আসছে তোমার হচ্ছে অ্যান্টি অ্যাসিড। অ্যান্টি অ্যাসিড যেটাকে কম্বাইন করলে হয় অ্যান্টাসিড, মানে অ্যাসিডের বিপরীত ধর্মী, ঠিক আছে? তার মানে ক্ষারধর্মী। এখানে কোনটা ব্যবহার করা হয়? কোন ধরনের ক্ষার ব্যবহার করা হয়? এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। তাহলে এইভাবে তুমি অ্যাসিডের ব্যবহার করবা এবং ঠিক একই প্রসেসে তুমি ক্ষার ব্যবহার করবা। আমি যদি একদম ক্লাসটা প্রথম থেকে সামারি করি, সেটা হচ্ছে ক্ষার পড়ছি, ক্ষার কাকে বলে, ক্ষারের উদাহরণ দিছি। অ্যাসিড পড়ছি, অ্যাসিড উদাহরণ দিছি। মিথেন কেন অ্যাসিড নয় এটা বুঝাইছি। ক্ষারকের এক্সেপশনাল বুঝাইছি, অ্যামোনিয়া। তারপরে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয় সেটা পড়ছি। অ্যাসিডের ব্যবহার পড়ছি, ক্ষারকের ব্যবহার পড়ছি। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে, এইটা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এটা সবাই জানি আমরা, ঠিক না? আচ্ছা, এবার পরীক্ষায় আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিডের বৈশিষ্ট্যের ক্ষেত্রে লেখো সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে, সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। প্রত্যেকটা অ্যাসিড কি করে? কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। অ্যাসিডের আরেকটা কমন বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে কি করে? লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে প্রথম কথা হচ্ছে যে সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, এবং অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। এবং আরেকটা আছে তোমার, সকল অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সকল অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সকল অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ওকে, সকল অ্যাসিড কি করে? ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন ধরো তোমার জিঙ্ক যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? পরেটা কি করবে? জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এই যে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করছে। ধর একটা অ্যাসিড ও ক্ষার যদি আমি লিখি, তাহলে পরে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি উৎপন্ন করে? Na2SO4 লবণ আর এই যে পানি উৎপন্ন করলো,
ঠিক আছে। দেন সকল অ্যাসিডিক কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। সকল অ্যাসিড কার্বনেট, এখানে কার্বনেট বলতে আসলে কি বোঝাইছে? কার্বনেট বলতে গতকালকে আমি যে তোমাদেরকে যৌগমূলক পড়তে বলছিলাম, ঠিক আছে, ওই জায়গাতে CO3 এটাকে বলা হয়েছে কার্বনেট। এরকম কার্বনেট ছিল, সালফেট ছিল, ঠিক আছে। তো আমাদেরকে এখন কোন একটা কার্বনেট নিতে হবে যেটাকে আমাদের কি করাইতে হবে, কোন একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইতে হবে। আমরা ক্যালসিয়াম কার্বনেট নিলাম আর বিক্রিয়া করালাম মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। কোশ্চেনে তোমাকে দেখাইতে হবে এই যে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনের সাথে অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করছে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস। তার মানে মাস্ট এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। ওকে, দেন উৎপন্ন করবে তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে তোমার কার্বনেট আর ওকে ক্যালসিয়াম অক্সাইড পাইলাম, সিএ গেল, ও গেল, কার্বন ডাই অক্সাইড থাকলো, আর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, এটা সমতাকরণ করার দরকার নেই, ঠিক আছে, তুমি এভাবে লিখবা। তাহলে সকল অ্যাসিডিক কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এবং সকল অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করে। কি গ্যাস উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ওকে ফাইন, জাস্ট 5 মিনিটে সময় দিব। এখন কথা হচ্ছে স্যার এর বাইরে কিছু পড়ার দরকার নাই। এর বাইরে পড়ার দরকার আছে। এর বাইরে পড়ার কি দরকার আছে জানো? সেটা হচ্ছে লিটমাস পেপার, একটা কাহিনী আছে, ওই যে নীল লিটমাস লাল লিটমাস পেপার, মানে কোনটাতে কোনটা চেঞ্জ হয়। তা আমার কাছে মনে হয়েছে ওইটা কোনো ইস্যু না, ওটা তোমরা নিজেরাই পারবা। ওইটা পড়বা কোন ফলে কোন অ্যাসিড থাকে, এইটা মুখস্থ করতে হবে। এটা তো মুখস্থ করানোর কিছু নাই, এইটা তোমার নিজের মুখস্থ করতে হবে, ঠিক আছে। ওইটা মুখস্থ করবা, লিটমাস পেপারটা মুখস্থ করবা, আর নির্দেশকের ক্ষেত্রে কোন নির্দেশক কোন জায়গায় কি রং দেয় এটা মুখস্থ করবা। এই পড়াশোনাগুলোর বাইরে তুমি আর ওই 3টা চার্ট মুখস্থ করবা, কোন ফলে কোন অ্যাসিড, কোন নির্দেশক কোন কালার, ঠিক আছে। ওকে, অম্ল ক্ষারক লবণ বলছিলাম অ্যাসিড, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অম্ল বা অ্যাসিড বলে। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড যে কোনো অ্যাসিডকে জলীয় দ্রবণে দান মানে জলীয় দ্রবণে চালনা করলে সে তারা হাইড্রোজেন আয়ন তথা হাইড্রোজেন দান করলে তাকে অ্যাসিড বলা হয়ে থাকে। কিন্তু মিথেনের ক্ষেত্রে যদি আমরা আসি, যেখানে হাইড্রোজেন থাকা সত্ত্বেও আমরা মিথেনকে অ্যাসিড বলতেছি না, কারণ মিথেন হাইড্রোজেন আয়ন দান করে না পানির সাথে, তাই মিথেন অ্যাকচুয়ালি জৈব যৌগ। ক্ষারক, যে সমস্ত যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে তাদেরকে বলা হয় ক্ষারক। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এবং যারা কি করে এরা জলীয় দ্রবণে এই যে হাইড্রোক্সিল আয়ন দান করছে, তাই এদেরকে বলা হয়ে থাকে ক্ষারক। কিন্তু এক্সেপশন হইতেছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে কিন্তু কি নাই, অক্সিজেন নাই, তারপরেও এটা এক ধরনের ক্ষারক। এরপরে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। মূলত ক্ষারক সমূহের মধ্যে যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হতে পারে আমরা কেবল সেই সমস্ত ক্ষারককে ক্ষার বলবো। তার মানে একজনকে আমি যখন ক্ষার বলতেছি অটোমেটিকলি সে কি, সে তো অবশ্যই প্রথম পরিচয় হচ্ছে ক্ষারক, তারপর পানিতে দ্রবীভূত হয়েছে কিনা তার উপর বেসিস করে আমি তাকে ক্ষারক বলছি। দ্যাট মিনস সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। নির্দেশক, যে সকল পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোন একটা বস্তু অম্ল, ক্ষারক বা নিরপেক্ষ কিনা তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলা হয়ে থাকে। যেমন লিটমাস পেপার, ফিনপথিলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইত্যাদি। অ্যাসিডের ব্যবহার, মূলত এই অ্যাসিডের ব্যবহারের ক্ষেত্রে এই পয়েন্টগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি করব, আমরা শুধুমাত্র এই পয়েন্টগুলো মনে রাখবো। খাদ্যদ্রব্য, টয়লেট ক্লিনার, তারপর সোনার গহনা তৈরি, ব্যাটারি, সাপের উপদ্রব, এই জিনিসগুলো জাস্ট আমরা শুধু মনে রাখবো, এর বাইরে আমাদের কিছু প্রয়োজন নাই। পয়েন্টটা মনে রাখবো এবং কোন গ্যাস ব্যবহার করা হয় সেই জিনিসগুলো মনে রাখলেই যথেষ্ট। ক্ষারকের ক্ষেত্রে দেখো অ্যাসিডের ব্যবহারটা তোমরা মোটামুটি অনেকেই লিখতে পারো, কিন্তু ক্ষারকের ব্যবহারটা লিখতে পারো না। এবং অ্যাসিড ও ক্ষারকের ব্যবহারের ক্ষেত্রে আর বেশ মাথায় রাখতে হবে, এখান থেকে এমসিকিউ আসে প্রচুর পরিমাণে, যে কোন অ্যাসিড কোন কাজে ব্যবহার করা হয়, ক্ষারক কোন জায়গাতে ব্যবহার করা হয়। সো আমরা একটু খেয়াল রাখবো। ক্ষারকের ব্যবহারের ক্ষেত্রে তুমি দেখবা তোমার 3টা উদাহরণ নিয়ে আসে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে পেস্ট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পেস্ট পোকামাকড় দমন করতে ব্যবহার করা হয় এবং তাকে বলা হয়ে থাকে মিল্ক অফ লাইম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ যেটা, সেটা ঘরবাড়ি হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয়। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে ব্লিচিং পাউডার। একটা মাত্র আমরা পড়ছি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা মূলত কি করা হয়, অ্যান্টাসিড ওষুধ তৈরি করতে
ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসিডের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা তিনটা বৈশিষ্ট্যের কথা বলছি। সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এবং সকল অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বলো কি অবস্থা, কি খবর সবার, কেমন আছো, আর কি হিসাব পাতি? কার কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারো বা কমেন্টস করতে পারো, নো প্রবলেম। এবং এগুলো নোট ডাউন করছো কিনা? তাইবা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড সবগুলা ইউজ করা হয়, ঠিক আছে? ওই শিল্প কারখানায় সব লিখে দিবা, কোনো সমস্যা নাই। এখানে মুখস্থর কোনগুলো একটু বলবেন স্যার? আপু মুখস্থ সব করতে হতো। আমি তো মানে ধরো যখন প্রথম ক্লাসগুলো হয়, একটা অধ্যায় 3 দিনে ক্লাস নিই, তখন আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করি, বেসিক এক্সট্রা এগুলা। কিন্তু এখন যে ক্লাসগুলো হইতেছে, এই ক্লাসগুলোতে যা পড়ানো হইতেছে এগুলো সবই তোমাকে মানে ডিরেক্ট পরীক্ষায় আসবে এরকম জিনিস। সো এটা তো মুখস্থ করতেই হবে সবই। এখন যদি বলো যে ক্ষারক কাকে বলে, মুখস্থ করবো না। সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, মুখস্থ করবো না। মুখস্থ বলতে কি জানতে হবে, ঠিক না? আর একদম অ্যাকুরেট মুখস্থ করতে হবে তোমার ওই যে কোন ফলে কোন অ্যাসিড থাকে, এই বিষয়গুলা। ফাইজা গুড। তো ফাইজা তুমি যে এই মার্কস পাইছিলা তাতে কি আমাদের কোনো অবদান আছে বা আমার কোনো অবদান আছে? আহারে স্নেহা লিখছে স্যার রাইটিংটা একটু ভালো করেন। ভাই রাইটিং যদি ভালো করতে আর ভালো করতে যাই তাহলে মনে করো যে এই যে এটা টার্গেট থাকে, বুঝছো? ধরো 8টা 15 পর্যন্ত ক্লাস হবে, তাহলে আমার টার্গেট 6টা 45 পর্যন্ত একটা অধ্যায় শেষ করব, 7টা 30 পর্যন্ত একটা অধ্যায় শেষ করব, তারপর 15 মিনিট ব্রেক দিব, দেন বাকি আধা ঘন্টা বা 40 মিনিট আরেকটা ক্লাস শেষ করব। দেখো টার্গেট অনুযায়ী পড়তেছি। হাতের লেখা ভালো করতে গেলে আর এগুলো শেষ করা যাবে না। আমি তো আর পরীক্ষা দেবো না, পরীক্ষা দিবা তুমি। হাতের লেখা ভালো করা দরকার কার? তোমার। আমার কাজ তো আমি করেই আসছি আপু, আমি তো পরীক্ষা শেষ করে আসছি। আচ্ছা নিলয়, মিথেন যে অ্যাসিড না সেটা বুঝি নাই। কারণ হচ্ছে অ্যাসিড হইতে গেলে তাকে অবশ্যই হাইড্রোজেন আয়ন দান করতে হবে। তুমি দেখো মিথেনের সংকেত CH4, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন আছে, তা থাকা সত্ত্বেও এ পানিতে হাইড্রোজেন আয়ন দান করে না, এবং এই জন্যই মিথেন অ্যাসিড নয়। আচ্ছা একজন লিখছে স্যার বৃত্তি নিয়ে প্যারায় আছে। আচ্ছা বৃত্তি নিয়ে যারা প্যারায় আসো, হ্যাঁ এটা ছোট্ট বিষয় বলি। তুমি পাবলিক ভার্সিটির নামটা শুনছো, ভার্সিটি যখন পরীক্ষা দিবা তখন সেখানে তোমার এসএসসির যে রেজাল্ট, অন এভারেজ এইচএসসির যে রেজাল্ট, এসএসসি রেজাল্টের উপরে মার্কস থাকে, এইচএসসি রেজাল্টের উপরে মার্কস থাকে। এক এক ভার্সিটিতে এক এক রকম, কোন জায়গায় 20, কোন জায়গায় 50, কোন জায়গায় 100, মেডিকেলে তো মনে হয় 200 মার্ক থাকে। তার মানে তুমি যদি এসএসসি এবং এইচএসসি তে দুইটাতেই জিপিএ 5 পাও, তাইলে তোমার কোনো টেনশন নেই, তুমি সারা বাংলাদেশের অন এভারেজ সব জায়গাতেই পরীক্ষা দিতে পারবা। মজার বিষয় হচ্ছে এরপরেও দেখা যাবে তুমি দুইটাতে A+ পাইছো, তারপরে বুয়েটে পরীক্ষা দিতে পারতেছো না, কারণ বুয়েটের আবার আলাদা খেলা আছে। ওদের আবার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এই 4টাতে আলাদা করে A+ পাইতে হবে, মানে কাইন্ড অফ গোল্ডেন পাইতে হবে। আমি বুঝাতে পারছি? ওকে, কেন এই কথাটা বললাম? তুমি যে বৃত্তি নিয়ে টেনশন করতেছো, হ্যাঁ এখন আমাদের মধ্যে কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা মনে করো যে এইচএসসি পরীক্ষার আগে এই যে প্রচুর দেখবা অ্যাডমিশন কোচিং এর অ্যাডমিশন, তো এখন তো অনলাইন কোচিং ভুরি ভুরি। কি হয়েছে ধরো ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেই যে না তুমি যদি এখন থেকেই প্রস্তুতি না নাও তাহলে তুমি কখনোই চান্স পাবা না, তোমাকে মানে এসএসসি পরীক্ষা দিয়ে কোনো বিরতি দেওয়া যাবে না, তুমি ওই বিরতির মধ্যে পড়া শেষ করে ফেলতে হবে। ফাও, এগুলো সব হচ্ছে বিজনেস পলিসি, এটা তোমাকে বুঝতে হবে। এগুলা কি বিজনেস পলিসি, কারণ তাহলে তুমি কি হচ্ছে, তুমি ফার্স্ট ইয়ার থেকে তাদের সাথে কানেক্টেড থাকতেছো, তাদের একটা কোর্স বিক্রি হইতেছে, এন্ড এগুলা বলে 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 ভয় ভীতি আতঙ্ক তৈরি করে মনে করো যে
তারা কোর্স সেল করতেছে, এবং এইচএসসি পরীক্ষার আগে যেও সে কি করতেছে, ওই অ্যাডমিশনের পড়া পড়তেছে বা অ্যাডমিশনের ক্লাস করতেছে, চিন্তা করতেছে হয়তো আমার এটাতে লাভ হবে, এটাতে বেসিক ক্লিয়ার হবে, বাট আলটিমেটলি পরে যায় কি হবে, দেখবো তুমি এই তোমার যে রেজাল্টে তুমি ফলো করছো, তুমি এনিহাউ 4.5 পেয়ে গেছো। তখন আমার কথার উদ্দেশ্য হচ্ছে আগে আমার যেটা ক্লিয়ার করা দরকার, আমি যদি এখানে জিপিএ 5 না পাই তাহলে তো অ্যাডমিশন দূরের কথা, আমি তো অ্যাডমিশন দিতেই পারবো না, এখন তুমি বৃত্তির কথা তুমি চিন্তা করো, আগে তোমার বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করতে হবে, ঠিক কিনা? তুমি বার্ষিক পরীক্ষা শেষ করো 5 তারিখে, তারপর বৃত্তির জন্য বৃত্তি পরীক্ষা কয় তারিখে, 27 তারিখে না 28 তারিখে, ঠিক না? 20 থেকে 24 দিন সময় পাবা, 20 থেকে 25 দিন সময় পাবা, তারপর চোখ কান বুঝে পড়াশোনা করো, দিন 10 ঘন্টা পড়লে 200 থেকে 250 ঘন্টা পড়তে পারবা। সাবজেক্ট কয়টা? 5টা, 5 সাবজেক্ট ভাগ করলে প্রতিটা সাবজেক্ট পড়তে সময় পাবা 50 ঘন্টা করে, 50 ঘন্টা মানে বুঝো 5 দিন সময় পাবা একটা সাবজেক্ট শেষ করার জন্য। 5 দিন, একটা সাবজেক্ট শেষ করতে 5 দিন করে সময় পাবা, তাও তুমি বৃত্তি নিয়ে টেনশন করতেছো। আর কিছু কইলাম না, ঠিক আছে? এগুলা দেখলে ভালো লাগে না, এগুলা দেখলে রাগ লাগে, কারণ বুঝতে হবে তো তোমাকে বিষয়টা, তাই না? আগে তুমি বার্ষিকে ভালো করো, দেন পরীক্ষা শেষ করো, তারপর রিকভার করো সেটা, যে ফাইন আমার এগুলো দুর্বলতা ছিল, আমি এখন এগুলো ভালো করে পড়ে বৃত্তিটা দেই। কিন্তু যদি আগে যদি হোপলেস হয়ে যাও, বার্ষিক পরীক্ষায় তুমি যদি খারাপ করে ফেলো, তখন তো আরো সম্ভব না। আচ্ছা, আমাদের নেক্সট চ্যাপ্টার হইতেছে আলো। আচ্ছা, মিল্ক অফ, কি লিখছে এটা? শোয়েব আহমেদ, মিল্ক অফ ম্যাগনেসিয়া ক্যারেক্টার বলবো। ম্যাগনেসিয়াম তোমার হচ্ছে কি বলে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পোকামাকড় দমন করতে, কি বলে বললাম, পোকামাকড় দমন করতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে পেস্ট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মিল্ক অফ লাইম, মিল্ক অফ ম্যাগনেসিয়া না, মিল্ক অফ লাইম, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পেস্টকে মিল্ক অফ লাইম বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়টা হচ্ছে আলো। আচ্ছা, আমি একজন বা দুইজনের কমপ্লেন পাইলাম আর কি হাতের লেখাই, তো একটু তোমরা একটু কমেন্টস করে জানাও তো যে মানে লেখা ঠিকঠাক আছে নাকি আমি আরো বড় করে লিখবো। মানে একজন লিখছে স্যার বড় করে লেখেন, আর বড় করে লিখলে কত বড় করে লিখবো? হাতের লেখা কি ঠিকঠাক আছে নাকি বড় করতে হবে? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার আমরা পড়বো হচ্ছে 11 নম্বর অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে কি বলে, আলো। আলো, ঠিক আছে। ওকে, চলো। ওকে, তাহলে এটা আমি একদম ক্লিয়ার করে দেই, থাকে এখানে, সমস্যা নেই। মূলত আলো বলতে তোমাদের চ্যাপ্টারে, তোমাদের অধ্যায়ে, তোমাদের বই যেটা আছে সেটা হচ্ছে তোমার আলোর প্রতিসরণ। কি আছে? আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। দেখো, আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাওয়া। এই যে বারবার আমরা বলি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়া, এই এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়া বলতে আসলে কি বোঝাই? যাওয়া বলতে বোঝাই এই যে আমি কথা বলতেছি, এটা হচ্ছে বায়ো মিডিয়াম। এখন ধরো আমার সামনে যদি কি বলে এটাকে, ওই যে দেখছো না ডাক্তারদের সাথে যা দেখা যায়, কিছু কিছু ডাক্তারের মাঝখানে গ্লাস থাকে, ঠিক না? ওই পাশে আর একজন থাকে। এখন তুমি ধরো ওই পাশে আসো আর আমি এই পাশে আছি, মাঝখানে গ্লাস, তাহলে আমি যে কথা বলতেছি এই আমার কথাটা কি হবে, এই বায়ু মাধ্যম থেকে এই কাঁচ মাধ্যম পার হয়ে যাইতে হবে। অথবা আমি যদি এই পাশ থেকে যে লেজার লাইট মারি তাহলে কাঁচের ভিতর দিয়ে ওইদিকে যাবে। তাহলে এইটাই এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যাওয়া, এইটা হচ্ছে তোমার আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ অর্থাৎ এইটা এরকম মনে করো,
ওকে, এখানে এ একটা মাধ্যম এবং বি একটা মাধ্যম, ঠিক আছে। এইটা মনে করো একটা রশ্মি এবং এটা হচ্ছে আরেকটা রশ্মি। এই যে রশ্মিটা তুমি প্রেরণ করছো, এই রশ্মিটার নাম হইতেছে আপতিত রশ্মি। ওকে, যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে চলে গেছে তার নাম হইতেছে প্রতিসরিত রশ্মি। ওকে ফাইন। এরপরে হচ্ছে তোমার এই যে রেখাটা আপতিত রশ্মি, যেটা এই মাধ্যমের ঠিক যেই জায়গাটাতে আপতিত হয়েছে পড়ছে, সেই পয়েন্টটাতে আমি যেটা লম্ব টানি, কি টানি? হইল না, ওকে, একটা লম্ব টানলাম, ঠিক আছে। এইবার ওই লম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে, যাকে প্রকাশ করা হয় আই দ্বারা এবং নামকরণ করা হয়েছে আপতন কোণ। এবং ঠিক প্রতিসরিত রশ্মিটা এই লম্বের সাথে, এই লম্বের নাম হইতেছে অভিলম্ব। লম্বের নাম কি? অভিলম্ব। এবং এই অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে সেটাকে বলা হইতেছে তোমার প্রতিসরিত কোণ। প্রতিসরিত কোণ। আচ্ছা, এবার কথা হচ্ছে, আমি ধরো একটা মাধ্যমে এই রশ্মিটা প্রেরণ করলাম, প্রেরণ করার পরে দ্বিতীয় মাধ্যমে গেলে একদম সোজা ওই মাধ্যমে যায় না, কিছুটা বাঁকা হয়ে যায়। কিছুটা কি হয়? বাঁকা হয়। ধরো আমি এখান থেকে প্রেরণ করছি, লাইটটা তোমার সোজা, কিন্তু মাঝখানে ধরো পানি বা গ্লাস কোন একটা মাধ্যম আছে, তাহলে ওই মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে কি হবে? সে কিন্তু ওই পাশের মাধ্যমে একদম সোজা এভাবে যাবে না। কি করবে? হয় এই দিক যাবে, না এই দিক যাবে। এই যে বেঁকে যাওয়ার যে ব্যাপারটা, এই বেঁকে যাওয়াটাকে বলা হয় আলোর প্রতিসরণ। এখন কথা হচ্ছে কতটুকু বাঁকবে এবং কোন দিকে বাঁকবে এবং কেন বাঁকবে, এইটা আমাকে বুঝতে হবে। কোন দিকে বাঁকবে, কেন বাঁকবে এবং কোন দিকে বাঁকবে সেটা বুঝতে হবে। বল, তুই বুঝছো? আচ্ছা, এটার নাম আমি কি বলছি? অভিলম্ব। এক্ষেত্রে ঘটনাগুলা দুই রকম ঘটতে পারে। কয় রকম ঘটতে পারে? দুই রকম। ওকে, মনে করো এইটা হচ্ছে হালকা মাধ্যম। এটা কি মাধ্যম? হালকা মাধ্যম। মাধ্যম হালকা আবার কি জিনিস? মাধ্যম হালকা মানে মাধ্যমের ঘনত্ব কম। বায়ুর মাধ্যমে কি আমি তুমি এত সুন্দর স্মুথলি চলাফেরা করতেছি, এটা করতেছি, হাত নড়াতে পারতেছি, তার মানে কি এটা হালকা মাধ্যম। পানির মধ্যে কি আর এরকম করা যায় এত সহজে? মাধ্যমের ঘনত্ব বেশি, তাহলে এটা মনে করো হালকা মাধ্যম, এটা মনে করো ঘন মাধ্যম। আবার এটা আরেকটা সিনারিও, এখানে এটা মনে করো ঘন মাধ্যম, এটা মনে করো হালকা মাধ্যম। ওকে ওকে, দুই মাধ্যমের ক্ষেত্রে মনে করো যে এইটা হচ্ছে তার অভিলম্ব, এটা হচ্ছে তার অভিলম্ব। তুমি যখন আলোক রশ্মি এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করাবা, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করাবা, ওকে প্রবেশ করাই। ওকে, আমি এখানে কি করাইতেছি? প্রবেশ করাইতেছি। এর চিন্তা করো তো যে সাধারণ নিয়ম অনুযায়ী যদি এখানে কোনো বাধা না থাকতো, তাহলে এই রশ্মিটা কোন বরাবর যাওয়ার কথা? একদম সোজা এই বরাবর যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু তুমি যেহেতু আলোক রশ্মিটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করাইছো, তখন আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি যে অভিলম্বের কথা আমরা এতক্ষণ ধরে পড়তেছি, সেই অভিলম্বের দিকে সরে আসবে। অভিলম্বের দিকে মানে কি? ওর এদিকে যাওয়ার কথা ছিল। অভিলম্বের দিকে মানে কোন দিকে? ওই দিকে না এই দিকে? অভিলম্ব কোনটা? এইটা অভিলম্ব। তার মানে এই প্রতিসরিত রশ্মিটা এই দিকে যে কোনো একদিকে সরে আসবে। এইটা হচ্ছে খেলা। একদম ইজি জিনিস, বাট খুব ভালো করে মাথাটা খাটাইতে হবে, তাইলেই তুমি অনেক কিছু বুঝতে পারবে। এবং 9 10 তোমার কাছে মনে হবে আর এটা তো আমি এটাই পড়ে আসছি। আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে। এগেইন, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে। এইবার যদি আলোক রশ্মি কি করে, ধরো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তাহলে আমি প্রবেশ করাই, এটা হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাইতেছে, যাওয়ার কথা ছিল কোন দিক? যাওয়ার কথা ছিল হচ্ছে তোমার এই দিক, ঠিক না?
এখন যেটা সূত্র সেটা হচ্ছে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত রশ্মি যেটা সেটা কি করবে, সেটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অভিলম্ব থেকে দূরে সরে যাওয়া মানে কি, এটা অভিলম্ব যাওয়ার কথা এই দিক দিয়ে, অভিলম্ব থেকে দূরে যাওয়া মানে কি আরো ওইদিকে চলে যাবে, আরো ওইদিকে চলে যাবে। তার মানে এই বরাবর, সরি ওকে, তার মানে এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে কি করবে, ওই দিক দিয়ে যাবে না, ওই দিক দিয়ে না যায় কি করবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, এবার একটু ফলো করো, বিষয়টা দেখো। এই চিত্রে আপতিত রশ্মির প্রতিসরিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ এবং অভিলম্বটা বুঝাইছি। এখানে বোঝানো হচ্ছে যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত যে রশ্মিটা আছে সেই রশ্মিটা যে দিক দিয়ে যাওয়ার কথা, যে ফ্লো বরাবর, সেই দিক দিয়ে না গিয়ে কি করবে, অভিলম্বের দিকে সরে আসবে। আর যদি আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাইলে ওর যে বরাবর যাওয়ার কথা ছিল সে বরাবর না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। বলো এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাইলে আমরা যদি বলি কয়টা রুলস শিখলাম আলোর প্রতিসরণে, দেখো তো তিনটা, এই একটা, এই একটা, আর একটা আছে, আরেকটা আমরা শিখবো একটু পরে। বলো আপাতত এইটুকু বুঝছো কিনা, বলো ক্লিয়ার? এখানে কোনো কনফিউশন আছে? ওকে, এবার আমরা দুইটার কথা বলছি ঠিক না, এক আর দুই, আর একটা ফরম্যাট আছে সেটা আমরা একটু দেখি। এতক্ষণ দুইটা মাধ্যম কথা দেখছিলাম, হালকা থেকে ঘন, ঘন থেকে হালকা। ধরো যদিও আরো যদি শয়তান টাইপের হয়, মনে করো কি করছে, দুই মাধ্যম না ও তিন মাধ্যমের খেলা খেলতেছে। হ্যাঁ, বিষয়টা মনে করো এরকম, এটা মনে করো বায়ু মাধ্যম, এটা মনে করো কাচ মাধ্যম, এটা আবার বায়ু মাধ্যম, এইটা মনে করো তার অভিলম্ব। এইবার আমার কথা হচ্ছে বায়ু এবং কাচ, এই দুইটার মধ্যে হালকাকে বায়ু এবং ঘনকে কাচ। তাহলে আমি যদি এখান থেকে আলোক রশ্মি প্রেরণ করি তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি হবে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে, ঠিক না? তার মানে এরপরে এই রশ্মিটা কি করবে, একটু এইদিকে চাপে আসবে, আসলো। এরপরে আবার কি আছে, এখন ও যেদিকে যাচ্ছে সেটা কি মাধ্যম, কাচ, এবং ঘন মাধ্যম দিয়ে যাইতে যাইতে প্রবেশ করতেছি কোন মাধ্যমে, বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যম আবার কি, হালকা মাধ্যম। তাহলে তুমি উপরের পার্টটুকু বাদ দিয়ে দাও, এইখান থেকে চিন্তা করো। তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে। আমরা কি জানি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে কি হবে, আলোক রশ্মি কই যাবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে। কথা ঠিক কিনা বলো? কথা ঠিক কি না? এটা আমি ধরবো কিন্তু, এটা আমি বলতে বলবো। আচ্ছা, তাইলে এই যে এইখানে তাহলে এই পয়েন্টটাতে আমার কি হবে, একটা অভিলম্ব থাকবে, ঠিক না? ওকে, তাহলে এখন কন্ডিশন অনুযায়ী কি বলছি, যে অভিলম্ব থেকে কই চলে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এই যে ওকে, এইবার একটা বিষয় দেখো, সেটা হচ্ছে এইখানে আপতন কোণ কোনটা, এইটা আপতন কোণ আই, আর এই যে কোণটা, এই যে যেটা তুমি চলে গেল, এইটা অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে না, এইটাকে কিন্তু প্রতিসরিত কোণ বলা হবে না। কারণ কি, কারণ এই যে এইটা হচ্ছে প্রতিসরিত কোণ, তাহলে এক মাধ্যম আর এক মাধ্যম এবং তারপর আর এক মাধ্যম, এটাকে বলা হবে নির্গত কোণ। যখন এরকম তিনটা মিডিয়াম তুমি পাবা তখন এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপতন কোণ ইকুয়াল টু নির্গত কোণ। কি হবে, আপতন কোণ ইকুয়াল টু নির্গত কোণ।
আপতন কোণ ইকুয়াল টু নির্গত কোণ। এই বিষয়টা আমার কাছে ব্যাখ্যা করতে পারবে কে? হ্যান্ড রেইজ করো। ব্যাখ্যা করতে পারবে কে? হ্যান্ড রেইজ করো। ব্যাখ্যা করতে পারবে কি? হ্যান্ড রেইজ করো। আচ্ছা, কাজী মোহাম্মদ আনমিউট করছি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? হ্যালো, হ্যাঁ বলো, তুমি এটা আমাকে বোঝাও। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ শুনতেছি। আচ্ছা ভাইয়া, এটা আমাকে একটু বোঝাও এই জিনিসটা। আপতন সমান নির্গত কোণ মানে আপতন কোণের মান যত হবে নির্গত কোণের মানও তত। আমি এটা বোঝাই নাই একদম। বায়ু থেকে কাছে গেল কেন, কাছ থেকে বায়ুতে যায় ওইদিকে গেল কেন, ইন ডিটেলস। স্যার, বায়ু হালকা মাধ্যম থেকে যখন আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করে তখন সেটি অবিলম্বের দিকে সরে যায়। এখানে বায়ু থেকে কাঁচ মাধ্যমে যখন গেছে সেটা অবিলম্বের দিকে সরে গেছে। আবার ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় আলোক রশ্মি তখন সেটা বিভেদ তলের দিকে সরে যায়, অবিলম্বের থেকে দূরে সরে যায়। এখানে আবার কাছ থেকে যখন বায়ুতে আসছে তখন সেটা অবিলম্ব থেকে দূরে সরে গেছে। কারেক্ট, একদম গুড। তোমার বাসা কোথায়? স্যার, তোমার বাসা কোথায়? চট্টগ্রামে। আচ্ছা আচ্ছা, স্কুলে তোমার রোল কত? চট্টগ্রাম চন্দনের স্থানে বলো না। বুঝি নাই। চট্টগ্রামে চন্দনের স্থানে। আচ্ছা আচ্ছা, তোমার স্কুলে রোল কত? স্যার, রোল 3। ওকে ওকে ওকে, গুড, শাবাশ, খুব ভালো বুঝছো। এবার ইনশাআল্লাহ ফার্স্ট হওয়া লাগবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা 3টে বিষয় পড়লাম। নেক্সট, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পড়তে গিয়ে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পড়ার আগে আমাদেরকে যেটা পড়তে হবে, জানতে হবে, সেটা হচ্ছে সংকট কোণ কি জিনিস। সংকট কোণ কি জিনিস? দেখো, আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে কি হবে? আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। মনে করো এইটা হচ্ছে ঘন মাধ্যম এবং এটা হচ্ছে হালকা মাধ্যম। ওকে ফাইন। এবার আমি একটা রশ্মি প্রেরণ করলাম এই বরাবর, যেটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করার কারণে ওর যাওয়ার কথা ছিল হচ্ছে এই বরাবর। তো যেহেতু অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তো তখন কি করছে? এই বরাবর চলে গেছে। ওকে, ভালো কথা। এবার আমি মনে করো পরবর্তী স্টেপের ক্ষেত্রে আর একটা আলোক রশ্মি প্রেরণ করলাম, যেটা আমি প্রেরণ করলাম হচ্ছে এই বরাবর। তাইলে ওর কিন্তু এই সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু তখন কি করবে? ওই যে আরো বাঁকা, অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। তাইলে ও তখন চলে গেল এই বরাবর। ঠিক এইভাবে আমি যদি এভাবে ক্রস ঘুরাইতে থাকি, একটা সময় পর্যায়ে কি দেখা যাবে? একটা সময় পর গিয়ে দেখা যাবে যে মনে করো এইটা হচ্ছে আমার আপতিত রশ্মি এবং ও আরো উপরে উঠে গেছে। তার মানে ও কি করছে তখন? ও তখন এই যে বিভেদ তল বলা হচ্ছে, যে এটাকে কি বলা হয়? বিভেদ তল। বিভেদ তল বরাবর চলে গেছে। এবং যখন ও বিভেদ তল বরাবর চলে যাবে তখন আসলে আমার এই প্রতিসরণ কোণের মান কত হবে? 90 ডিগ্রি হবে। প্রতিসরণ কোণের মান কত হবে? 90 ডিগ্রি হবে। এবং এই যে কোণ, আপতন কোণ, এটাকে কি বলা হবে তখন? আপতন কোণ। এই আপতন কোণের যেই মানের জন্য, ভালো করে বুঝো, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, এইটা কিন্তু ক্রান্তি কোণ। আচ্ছা, সংকট কোণের আরেক নাম হইতেছে ক্রান্তি কোণ। সংকট কোণের আরেক নাম হইতেছে ক্রান্তি কোণ।
এই যে প্রতিসরণ কোণের মান 90°, এই প্রতিসরণ কোণটাকে কিন্তু ক্রান্তি কোণ বা সংকট কোণ বলা হচ্ছে না। তুমি ক্রান্তি কোণ বা সংকট কোণ কাকে বলতেছো? এই আপতন কোণের যে মানের জন্য, অর্থাৎ এইখান দিয়ে আমি আলোক প্রসূতি প্রেরণ করি, এই আপতন কোণ, এই কোণের যে মান সেইটাকে বলা হচ্ছে ক্রান্তি কোণ। অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90° হচ্ছে, সেইটাকে তুমি বলবা সংকট কোণ বা ক্রান্তি কোণ। বুঝা গেছে? আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণের মান 90° হবে, সেইটাকে বলা হবে ক্রান্তি কোণ বা সংকট কোণ। সেটাকে কি বলা হবে? ক্রান্তি কোণ বা সংকট কোণ। আচ্ছা, এবার এই ক্রান্তি কোণ বা সংকট কোণের সাথে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সম্পর্ক কি? সম্পর্ক কি? এখন ধরো তুমি চিন্তা করলা যে আমার ভালো লাগতেছে না, আমি এর আরো এই বরাবর এইখান দিয়ে প্রেরণ করব। এখান থেকে প্রেরণ করার অর্থ কি? তখন তোমার আপতন কোণ হয়ে গেছে এত বড়। তার মানে তুমি কি করছো? ক্রান্তি কোণের চাইতে বড় মানের কোণে আপত্তি করছো, ঠিক না? ক্রান্তি কোণের চাইতে, আবার তো হাতের লেখা ধরবে না, ক্রান্তি কোণের চাইতে বড় মানের কোণে আপতিত। ক্রান্তি কোণের চাইতে বড় মানের কোণে আপতিত। ওকে, ক্রান্তি কোণের চাইতে যখন বড় মানের কোণে আপতিত হবে, তখন এবার বলো তো কই যাবে? এই পর্যন্ত তো আসছে, এই বিভেদ তল পর্যন্ত, তাহলে তখন ও কি করবে? তখন ও এই বরাবর চলে গেল, ধরো কথার কথা। তার মানে কি? ও এই পাশের এই ঘন মাধ্যমে ছিল, এই ঘন মাধ্যমে ছিল, ঘন মাধ্যম দিয়ে আপতিত হয়েছে, আবার ঘন মাধ্যমে প্রতিসরিত হয়ে গেছে। তাহলে কি এটাকে প্রতিসরিত বলা হবে? এটাকে প্রতিসরিত বলা হইলো না তো, কারণ প্রতিসরিত হইতে হইলে পরের মাধ্যমে যাইতে হবে, তা তো হয় নাই, ও আগের মাধ্যমে ফেরত আসছে। তাহলে কি এটাকে আমরা প্রতিফলন বলবো? না, প্রতিফলনও বলবো না, কারণ এই ক্ষেত্রে ধরে নেওয়াই হয় যে সে এই মাধ্যম ক্রস করে আসছে, তার মানে একবার পুরোপুরি ঘুরে তারপরে এই মাধ্যমে আসছে। এই জন্যই তখন তাকে বলা হয়ে থাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টা? শর্ত হচ্ছে দুইটা। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, এক। এবং দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ক্রান্তি কোণের চাইতে বড় মানের কোণে আপতিত হতে হবে। ক্রান্তি কোণের চাইতে বড় মানের কোণে আপতিত হতে হবে। এবং ক্রান্তি কোণ কি? এই ক্রান্তি কোণ, সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ট্রাস্ট মি, এই জিনিসগুলাই আসবে পরীক্ষায়। ক্রান্তি কোণ কাকে বলে, সংকট কোণ কাকে বলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে, ব্যাখ্যা করো। তারপর তোমার হচ্ছে কি বলে ওটাকে, আলোর প্রতিসরণের সূত্র কি কি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে কি হয়, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়, এই বিষয়গুলাই পরীক্ষায় আসবে। এবং বড় বিষয় হচ্ছে তারপরেও হয়তো পরীক্ষায় যায় কি করবা, গুলাই দিবা। আচ্ছা, অপটিক্যাল ফাইবার পড়বা। এরপর এখান থেকে আমি লিখে দেই একটু, এটা পড়াবো না, এটা রিডিং পড়ে নিবা এই চ্যাপ্টার থেকে। অপটিক্যাল ফাইবার, ম্যাগনিফাইং গ্লাস, এগুলো পড়ার কিছু নাই, জাস্ট এক লাইন করে করে আছে, 2-4 লাইন করে রিডিং পড়ে নিবা। অপটিক্যাল ফাইবার, ম্যাগনিফাইং গ্লাস এবং চোখের গঠন, এন্ড ক্যামেরা ও চোখের পার্থক্য। যে 4টা টপিক লিখছি, এই 4টা টপিকস কি করবা? এই 4টা টপিকস তুমি তোমার মতো করে, ঠিক আছে, তুমি তোমার মতো করে যে কোনো বই হোক, গাইড হোক, ঠিক আছে। আর আমি আজকে যে ক্লাস, গতকালকে ক্লাসেও লেকচার শিট দিয়ে দিছি, দেখবে এমসিকিউ সিকিউ সহকারে পিডিএফ ওয়েবসাইটে দেওয়া আছে। আজকের এই ক্লাসগুলোর উপরেও আমার 50 থেকে 60টা এমসিকিউ এবং 10টা সিকিউ এর মতো আমি রেডি করে দিছি। সেইখানে আশা করা যায় মোটামুটি এগুলো সবই আছে, যেটুকু আছে সেটুকু পড়বা। ওই সিকিউ গুলো সলভ করলে, বুঝে বুঝে সলভ করলেই আশা করি কমন পাবা। এগুলা রিডিং পড়ে নেবার, এন্ড এই যে ব্যাপারগুলো আছে এইগুলা তুমি মুখস্থ করবা। এবার এই চ্যাপ্টার থেকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসে মাঝে মাঝে, সেটা হচ্ছে এটা আমরা একটু বুঝি। মূলত এই একটা জিনিস বুঝলে কিছু কিছু জিনিস বোঝা উচিত। আমরা যখন পানিতে মাছ দেখি, ঠিক আছে, তখন আমি যেই জায়গাতে মাছ দেখি
আসলে কিন্তু ওই জায়গাটাতে মাছ থাকে না, মাছ থাকে তার চেয়ে একটু নিচে। ঠিক একই ভাবে, আচ্ছা আগে এটা বুঝে নাও, সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ঘটনাগুলো কি ঘটছে দেখো। এইটাকে কি এখান থেকে এডিট করা যাবে? ওকে, আমি নোটপ্যাডে যাই, হ্যাঁ এখান থেকে নিয়ে আসি তাহলে ভালো হবে। ওকে, এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, এটা কি মাধ্যম বলো তো? এটা কি পানি, আর এটা কি বায়ু। তুমি কই দাঁড়ায় আছো? এটা মনে করো তোমার চোখ। এত সুন্দর চোখ কারোর আছে কিনা আমার জানা নাই, ধরো মনে করলাম, ধরে নিলাম যে তোমার চোখ এত সুন্দর। এখন এটা হচ্ছে পানি, এটা হচ্ছে বায়ু। তুমি এখান থেকে তাকাইতেছো, তাকানোর ফলে তুমি অ্যাকচুয়ালি কি দেখবা আগে এখানে এত বোঝার দরকার নাই, আমি যেটা বলে গেছি সেটা শোনো। এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ঘন মাধ্যম। এটা কেমন মাধ্যম? এটা ঘন মাধ্যম। আর এটা কেমন মাধ্যম? হালকা মাধ্যম। কথা হচ্ছে আমি যে বস্তুটা দেখতেছি, এইটা কি আমি যে দাঁড়ায় থেকে সূর্যের আলো যায় মাছের উপর পড়তেছে এই জন্য আমি মাছ দেখতে পাচ্ছি? না, মাছ থেকে আলো যাচ্ছে। আমরা কিন্তু এটা প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের চোখ থেকে আলো যায় না, বস্তু থেকে আলো আসে চোখে। তার মানে এইটা হচ্ছে মাছের অরিজিনাল পজিশন। কোনটা? এই যে এ পজিশন হচ্ছে তার অরিজিনাল পজিশন। ঠিক আছে, অনেকে চিন্তা করে কি স্যার আমি তো এখান থেকে দেখতেছি, তা আমি সোজা দেখবো এই জায়গায়। না রে ভাই, তোমার চোখ থেকে আলো যায় না, এই বস্তু থেকে আলো যায় চোখে। তার মানে এই মাছটা এই পজিশনে আছে। এখন এই পজিশন থেকে এ মনে করো কি করছে, আলো যাইতেছে। আলো মনে করো এই বরাবর যায়, এইখান থেকে আসে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। তাহলে চিন্তা করো কি হবে, এই যে বিলম্ব থেকে দূরে সরে গেছে, ভালো কথা, ওর এই বরাবর যাওয়ার কথা। এখন এই রশ্মিটাকে আমি কি করছি, পিছনের দিকে বর্ধিত করছি। এই যে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি পিছন দিকে বর্ধিত করছে। এটা কোন পয়েন্টে আছে? এই বি পয়েন্টে। তুমি যখন চোখ দিয়ে তাকাবে এখান থেকে, তখন মূলত এই রশ্মিটা মনে হবে যে আলোক রশ্মিটা এইখান থেকে আসছে। তোমার চোখ এইটাকে ফলো করবে না, তুমি চিন্তা করবা যে এইখানে আমার মাছটা আছে, কিন্তু এটা আসলে কি রং। এই ঘটনা কি হয়েছে, এইটাই হচ্ছে তোমার এই আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে এই গেঞ্জাম গুলা বাঁধে। সেম প্রসেস হইতেছে আমরা যখন কোন একটা পুকুরে সিঁড়ি দেখতে পাই, দেখবা পানির উপর থেকে মনে হচ্ছে এই যে সিঁড়ি, পা দিবা দেখবে কি না আরো গভীরে, কি মনে হয় আরো গভীরে। দেখো তুমি হয়তো এইখানে সিঁড়িটা কল্পনা করতেছো বা বাইরে থেকে দেখতেছো, কিন্তু সবসময় কি মনে রাখবা, পানির নিচে তুমি যা দেখবা সেটা তোমার চোখে যা তুমি দেখতেছো তার চাইতে কিছুটা হইলেও কি আছে, নিচে আছে। ঠিক আছে, এই যে সিঁড়িতে দেখার ব্যাপারটা, এই যে চোখে মাছের পজিশন দেখার ব্যাপারটা, তারপরে আর কি জানি আরেকটা টপিকস আছে যে ওই যে পানি থাকে, পানি আছে, তুমি মনে করো লাঠি দিলা বা কলম দিলা, তো নিচের যে পার্টটুকু সেটাকে কেমন দেখা যায়, একটু মোটা দেখা যায়, একটু বাঁকা দেখা যায়, ঠিক না? এটা চোখ, এরা মনে করো যে চোখ সুন্দরী হয়েছে, সুন্দর হয়েছে, ঠিক আছে। ওকে, তো এরকম দেখাই দিলা, ঠিক আছে। এইগুলা খ নাম্বারের ক্ষেত্রে বেশি আসে, এবং গ নাম্বারের ক্ষেত্রে তুমি বেশিরভাগই পাবা হচ্ছে তোমার আলোর প্রতিসরণের নিয়মাবলী, পূর্ণভন্তন প্রতিফলনের শর্ত, পূর্ণভন্তন প্রতিফলনের গঠন দেখাও। খ নাম্বারের ক্ষেত্রে ক্যামেরা এবং চোখের পার্থক্য দেখাও। তারপর তোমার হচ্ছে ওই কি বলে ওটাকে, ক্যামেরা চোখের পার্থক্য গেল, চোখের গঠনের বর্ণনা করতে পারো, এই জিনিসগুলা। ঠিক আছে, এটা ছিল আলো। বেশিরভাগ কোশ্চেনে আসে তোমার আলো রিলেটেড কেন্দ্র করে, মানে অনেকে কি করে ওই যে অপটিক্যাল ফাইবার, ম্যাগনিফাইং গ্লাস ওইগুলো পড়ে মাথা নষ্ট করে ফেলে। কিন্তু এটা ফোকাস করতে হবে, তোমার চ্যাপ্টারের নাম হইতেছে আলো, এখানে আলো থেকে আলোর প্রতিসরণ, প্রতিসরণের নিয়মাবলী, তোমার এই জিনিসগুলাই বেশিরভাগ তোমাকে পড়তে হবে, এইগুলাই বেশি আসবে। কেমন ওই ওইগুলা পড়তে যাও না, সংকট কোণ, পূর্ণভন্তন প্রতিফলন, এই ব্যাপারগুলা। ওকে, বলেন কি অবস্থা আপনাদের, ক্লাস কেমন লাগতেছে? স্যার এই পূর্ণভন্তন প্রতিফলনের জন্য কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম ফাইজা যাইতেই হবে, এটা কন্ডিশন, তা না হলে পূর্ণভন্তন প্রতিফলন ঘটবে না। ঠিক আছে, পূর্ণভন্তন প্রতিফলন এটা শর্ত, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে।
একটু চিন্তা করো তো। ফাইজা সব আরো যারা আসলে চিন্তা করো, একটু সরে গেলে দেখাই। ওকে, ধরো এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। ওকে ফাইন, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের সূত্র কি? এটা তুমি আপতিত রশ্মি দিছো, হ্যাঁ? তাইলে আমরা কি জানি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেতে গেলে কি হয়? প্রতিসরিত রশ্মি কই আসবে? অভিলম্বের দিকে সরে আসবে, মানে কোন দিকে আসবে? এই দিকে আসবে। আরো এখান থেকে দাও, এইদিকে আসলো। ধরো তুমি এখান থেকে দিলা, আরো এদিকে আসলো। তাইলে কি হইলো? এও ছোট হচ্ছে, এও ছোট হচ্ছে। আচ্ছা ভালো কথা, এখানে আসছে। তুমি আরো এদিক থেকে দিলা, তাইলে কই আসবে প্রতিসরিত হয়ে? এখানে আসবে। তার মানে কি হইলো? হালকা মাধ্যম থেকে পাস করছিলা, এটা 1 নাম্বার মাধ্যমে, এবং প্রতিসরিত রশ্মি কই আছে? 2 নাম্বার মাধ্যমে। তাইলে কি এটা প্রতিফলন হইলো? এটা কি প্রতিফলন তাইলে হইলো? হইলো না তো। এই জন্য তুমি ঘন থেকে হালকা মাধ্যমে দিবা, তখন কি হয়েছিল? দুইটা একই জায়গাতে ছিল, ঠিক না? এরকম আইসা আবার এদিকে চলে গেছিল। ফাইজা বলো, বুঝছো বিষয়টা? লিয়ানা বলছে স্যার লেখা বোঝা যাচ্ছে না। আমার কি হাতের লেখা কই? হাতের লেখা দেখায় না আগে, পোলা মানে হইতেছে না। কই দেখি একটু, দেখাই একটু দেখি। দেখা যায়, দেখা যায় কিছু কি দেখা যায়? দেখা যায় মনে হয় না? এই যে এই যে এই যে, ঠিক আছে। তারপরে ধরো যে তোমার এই জায়গাটা দেখাই। ওকে ওকে, এবার চিন্তা, এবার বলো তো দেখি যে আমার হাত লেখা কি খারাপ? এবার বলো, কমেন্টস করো। এবার বলো হাতের লেখা কি খারাপ? ইয়েস ইয়েস, তুমি বললে তো হবে না ভাইজা, সবার বলা লাগবে। হ্যাঁ শোয়েব আহমেদ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, হাতের লেখা ভালোই লিখি আসলে, ঠিক আছে। বোর্ডে লিখতে গেলে একটু এরকম হয়। ওকে ফাইন, এখন কথা হচ্ছে যে এই 2 অধ্যায়ের উপরে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সে হ্যান্ড রেইজ করো। এই যে আলো আর হচ্ছে কি বলে এটাকে, ভুলে গেলাম, অম্ল ক্ষারক লবণ, এই 2 অধ্যায়ের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেইজ করো। আবরার ফয়সাল, ঠিক আছে ভাইয়া, আমাদের জন্য দোয়া কইরো। স্যার পানি থেকে কাছে গেলে কি কোনো চেঞ্জ হবে? রাদিয়া, এবার তুমি তাহলে চিন্তা করো যে পানি ঘন না কাঁচ ঘন। এটার অ্যান্সার তুমি নিজে মাথা খাটাবা, জাস্ট কম্পেয়ার করলেই তুমি পারবা, ঠিক আছে। কি কম্পেয়ার করতে হবে? যে পানি থেকে কাছে যাচ্ছে, তাইলে এখানে হালকা কোনটা? এই দুইটার মধ্যে, পানি আর কাচের মধ্যে, এই দুইটার মধ্যে হালকা কোনটা, এই দুইটার মধ্যে ঘন কোনটা, দেন এমনি অ্যান্সার হয়ে যাবা। আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেইজ করো দ্রুত। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেইজ করো। তাই এবার আপু তুমি একটু মানে লিখবা যে কোনটা, তাহলে আমি বুঝতে পারতাম, আসলে হয়তো বুঝতে পারতেছি না। অহিন রুষার, তোমার নাম কি রুষার? এক্সেপশনাল নেম, হ্যাঁ কথা ঠিক আছে। রুবাইয়া আক্তার, থ্যাংক ইউ। সাইফা, ওকে। তরি, তরি কই দেখলাম? তরি খুঁজে পাইলাম না আজকে, ঘটনা কি? পানির মধ্যে দিয়ে আলো দিতে গেলে টর্চ লাইট নষ্ট হয়ে যাবে না? নষ্ট হবে কি জন্য? ডিজিটাল যুগ, এখন আমাদের ব্যাটারি আলা টর্চ লাইট পাওয়া যায়, ঠিক আছে। ওয়াটার প্রুফ, নো প্রবলেম। কানিতা, থ্যাংক ইউ। সোহানা, ওকে। আচ্ছা
ওকে ফাইন, ঠিক আছে। তাইলে আমি বুঝলাম এই 2 অধ্যায়ের মধ্যে কারো কোনো অবজেকশন নাই। ওকে, তাইলে বিরতি 7:15 বাজে, 7:30 পর্যন্ত। 7:30 ক্লাস শুরু করব, দেন আবার 45 মিনিট ক্লাসটা, ওই ক্লাসটুকু হবে তোমার হচ্ছে এর উপরে 14 নম্বর অধ্যায়, ঠিক আছে। এবং আমি আবারও বলি, রিপিট, 8, 9 পড়ছি, 10, 11 পড়লাম, এবং আর একটা অধ্যায় পড়বো 14, 12 আর 13 হবে না, কারণ 12 নম্বর অধ্যায়ের ক্লাস এই রিভিশন ক্লাসের আগেই করানো হয়েছে। রাত 4 ক্লাস মহাকাশ উপগ্রহ এবং খাদ্য পুষ্টির 3টা ক্লাস লেকচার শিট সহ গ্রুপে নেওয়া হয়েছে, তোমাদের জুমে নেওয়া হয়েছে, ফেসবুক লাইভে নেওয়া হয়েছে, ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবা। এই জন্য এই 2টা ক্লাস তোমরা ওয়েবসাইট থেকে করে নিবা। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14 কমপ্লিট। বাকি থাকলো কি 3, 4, 5। এখন কইতে পারো অনেকের 3 নাম্বার আছে, অনেকের 7 নাম্বার আছে, অনেকের 4 নাম্বার আর 2 নাম্বার আছে, এন্ড সারা বই তো কমপ্লিট করা সম্ভব না। এই জন্য কালকের দিনটাতে তোমরা 3, 4, 5 এই 3টা কমপ্লিট পাবা। তোমাদের প্রিন্স স্যার ক্লাস নিবে তোমাদের সাথে। আজকে আমার শেষ ক্লাস এই বছরে, তো আর হয়তো দেখা হবে না কখনো। এনিওয়ে, আল্লাহ বাঁচিয়ে রাখলে হইতে পারে। তো 3, 4, 5 শেষ হবে। তাহলে বাকি থাকলো কি 2 আর 6, 7। যদি খুব বেশি কারো এক্সেপশনাল সিলেবাস হয়, হয়তো 2-3 জন এরকম থাকতে পারে, তারা ওয়েবসাইট থেকে ক্লাসগুলো করে নিবা। ওকে, তো ঠিক আছে। 7:18 বাজে। আসসালামু আলাইকুম। বিজ্ঞাপন বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগতম যারা যারা আছেন। ওকে ফাইন, 14 নম্বর অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্র। এই চ্যাপ্টারে পড়ার চাইতে বোঝার জিনিস বেশি। না আজকে এন্ড মজার ব্যাপার হচ্ছে, তুমি এই চ্যাপ্টারটা মানে 9, 10 ইন্টারমিডিয়েট সব সময় সব জায়গাতেই পাবা, ঠিক আছে। একটু ব্রডলি আস্তে আস্তে উঠবে, এরকম আর কি বিষয়টা। ওকে, একটু গল্প করি তোমাদের সাথে। এনিওয়ান গল্প করব এরকম কি একজন আসো? হ্যান্ড রেজ করো। ঠিক আছে স্যার, একটু কথা বলবো আপনার সাথে। বলো বলো, কথা বলতে চাও? ভয় পাইতেছো নাকি? কি গল্প? গল্পের টপিক কি? গল্পের টপিক পড়াশোনা। পড়াশোনার বাইরে কোনো গল্প নেই, গল্পের টপিক পড়াশোনাই, ঠিক আছে। সাহস বাইরে, আল্লাহ রে, আগেই ভয় পাই বলা মানে। তোর হ্যান্ড রেজ করো দেখি। এন্ড তোমাদের সাথে আজকে আমার এইটাই শেষ ক্লাস। ওকে, দিস ইজ দ্য লাস্ট ক্লাস উইথ ইউ। আচ্ছা ওকে, একজন একজন করে যাই। আচ্ছা, আবরার ফয়সাল। আবরার ফয়সাল, তোমাকে আনমিউট করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবরার, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু এখান থেকে চেক করি, তাইলে কমেন্টস গুলো ভালো বোঝা যাবে। তোমাদের কোনো কমেন্টস থাকলে তোমরা কমেন্টস করবে, ঠিক আছে। আচ্ছা ফয়সাল, তুমি একটু বলো যে তুমি আমাদের পরিবেশে কি কি জিনিস দেখতে পাও র্যান্ডমলি? স্যার, আমরা আমাদের পরিবেশে গাছপালা, নদী, খাল, বিল, আর হচ্ছে স্যার পশু পাখি, হাঁস মুরগি, স্যার এগুলো দেখতে পাই। ওকে ফাইন। এখন কথা হচ্ছে, এইগুলোর বাইরে কি আরো কিছু জিনিস আছে কিনা? যেমন ধরো তোমার এই যে মাটি, পানি, বায়ু আছে। ওকে, এরপরে আবার ধরো যে আমরা কি করি, কুকুর বিড়াল, তারপরে মানে গাছপালা মানে ই হয়ে গেলে, কি বলে, পচে গেলে, নষ্ট হয়ে গেলে মাটির সাথে মিশে যায়, আছে না এই ব্যাপারগুলা? জি স্যার। আচ্ছা, এই যে একটা পরিবেশের, এই ধরো তুমি আমি, মানুষ, গরু, ছাগল, পশু পাখি, এগুলা সবকিছু হচ্ছে জীব উপাদান। কি উপাদান? জীব উপাদান। জীব উপাদান। আবার নদী, নালা, মাটি, পানি, বায়ু, তারপর তোমার ওই যে মানে এটাকে এভাবে বলা যেতে পারে, যারা মরে যায়, পচে যায়, এদেরকে বলা হয়ে থাকে তোমার হচ্ছে বিয়োজক। জীব উপাদান। হ্যাঁ, আমি বলি বিয়োজক, যারা পচে মরে গেছে, ওইগুলা বেঁচে আছে যেগুলো, এরা তো জীব উপাদান, ঠিক না?
ওকে, তাহলে একটা হচ্ছে অজীব উপাদান, একটা হচ্ছে জীব উপাদান। জীব উপাদানটা তো আমরা বুঝলাম, আর অজীব উপাদানটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভৌত উপাদান আর একটা হচ্ছে কি জৈব উপাদান। ভৌত উপাদান কোনগুলা? মাটি, পানি, বায়ু এগুলা। আর জৈব উপাদান কোনগুলা? এই যে মাটিতে পচে যায় যেগুলা, মূলত এগুলোতে হিউমাস বলা হয়ে থাকে। কি বলা হয়? হিউমাস। তাহলে আমরা বুঝলাম জীব এবং জড় উপাদানের মধ্যে যে সম্পর্ক সেইগুলাকে বলা হয়ে থাকে একসাথে তোমার হচ্ছে কি বলো? জীব ও জড় উপাদানের মধ্যে সম্পর্ক বাস্তুতন্ত্র। সেটার দুইটা উপাদান, অজীব উপাদান, জীব উপাদান। অজীব আবার দুই ভাগ, জৈব আর হচ্ছে ভৌত। গুড, ভালো কথা। এবার অজীব, জৈব, ভৌত এগুলো আমরা বোঝা গেল। এবার একটা জিনিস চিন্তা করো যে এই যে আমরা পয়েন্টগুলোর কথা বললাম, বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্র সম্পর্কের কথা আমরা বলতেছি। এইখান থেকে প্রত্যেকটা জায়গাতেই যেটা মেইন বিষয় আসে সেটা হচ্ছে যে তোমাকে হয়তো বলবে পুকুরের বাস্তুতন্ত্র দেখাও, তোমাকে হয়তো বলবে তোমার এলাকার বাস্তুতন্ত্র দেখাও, যেটাই দেখাক না কেন প্রত্যেকটা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে তুমি যেটা মেইন কিছু পয়েন্ট দেখাবা সেটা হচ্ছে প্রত্যেকটা বাস্তুতন্ত্রে তুমি লিখবা হচ্ছে 1 নম্বরে উৎপাদক, 2 নম্বরে হচ্ছে খাদক এবং 3 নম্বরে হচ্ছে বিয়োজক। এবং এই খাদককে তুমি আবার 3টা স্টেপে ভাগ করবা। একটা হচ্ছে প্রথম স্তরের খাদক, একটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক এবং একটা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। হ্যাঁ, তোমার পরীক্ষায় যেই বাস্তুতন্ত্রই তোমাকে লিখতে বলুক না কেন সেই বাস্তুতন্ত্রটাকে তুমি এভাবে ভাগ করবা। এখন দেখো, তুমি যখন পরীক্ষা দিতে গেছো তখন কিন্তু তোমার ব্যাপারটা এরকম না। হ্যাঁ বলো। আচ্ছা, আসবো পরে। হ্যাঁ, আসবো পরে। তুমি যখন পরীক্ষা দিতে গেছো তখন তোমাকে এটা বলবে না যে তুমি পরিবেশ ও বাস্তুতন্ত্র এটা ডিটেইলস আমাকে বলো, এরকম না। তোমাকে কি বলবে? প্রথমে বলবে খাদক কি জিনিস, তারপর ধরো তোমাকে 4 নাম্বার বা 3 নাম্বারের বড় কোশ্চেনের ব্যাপারে এসে বলবে পুকুরের বাস্তু সংস্থান দেখাও, সাগরের বাস্তু সংস্থান দেখাও, সুন্দরবনের বাস্তু সংস্থান দেখাও। প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে তুমি এই জিনিসগুলো লিখবা। লেখার পরে উৎপাদক কি, উৎপাদকের সংজ্ঞাটা লিখবা। উৎপাদকের সংজ্ঞা বলতে তুমি কিরকম বোঝাই যে এই বাস্তু সংস্থানে একদম প্রপার প্রথম যারা খাদ্যটা উৎপাদন করে। এখন খাদ্য উৎপাদন কি মানে প্রাণী করতে পারে? প্রাণী তো করতে পারবে না, তাহলে কারা করবে? খাদ্য উৎপাদন করবেই উদ্ভিদ, ঠিক না? তাহলে ওই বাস্তুতন্ত্রের ক্ষেত্রে একদম মিনিমাল যে উদ্ভিদ থাকবে সেটা ফাইটোপ্ল্যাঙ্কটন হইতে পারে। ফাইটোপ্ল্যাঙ্কটন কি? ফাইটোপ্ল্যাঙ্কটন হইতেছে তোমার পুকুরে একদম ছোট ছোট যে উদ্ভিদ থাকে সেগুলোকে বলা হয় থাকে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে? উদ্ভিদের কণা, প্ল্যাঙ্কটন। এন্ড ফাইটোপ্ল্যাঙ্কটনের অল্টারনেট নাম আরেকটা হচ্ছে জুওপ্ল্যাঙ্কটন। জুওপ্ল্যাঙ্কটন হচ্ছে পুকুরে একদম তুমি মিনিমাল যে প্রাণী দেখতে পাবা সেগুলোকে বলা হয় জুওপ্ল্যাঙ্কটন, এগুলো পুকুরে থাকে। তাহলে উৎপাদকের ব্যাখ্যা করলাম। দেন খাদক, খাদক ক্ষেত্রে 3টা ভাগে ভাগ করবা, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। লিখবা কি তুমি ব্যাখ্যায়? লিখবা হচ্ছে উৎপাদককে খেয়ে যারা বেঁচে থাকে তারা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদকে যারা লিখবা প্রথম স্তরের খাদককে যারা বেঁচে থাকে তারা দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরকে যারা খায় তারা তৃতীয় স্তর। দেন এইটুকু তুমি লেখো, লেখার পরে প্রত্যেকটার উদাহরণ দিলে দেখবে মোটামুটি 1 পেজ হয়ে গেছে। এখন এই 1 পেজের মধ্যে তোমাকে একটা চিত্র আঁকায় দিতে হবে। চিত্র আঁকায় দিয়ে পরবর্তী পেজে তুমি বিয়োজক লিখে দেবা। বিয়োজক কি জিনিস? বিয়োজক হচ্ছে এই যে আমরা তৃতীয় স্তরের যে খাদককে দেখলাম, তৃতীয় স্তরের খাদক, এই খাদকগুলা কি হয়? মারা তো যাবে এক সময়, মারা যাওয়ার পরে এরা মাটিতে মিশে যায় এবং মাটিতে উপস্থিত বিভিন্ন বিয়োজক পদার্থ যারা থাকে, ব্যাকটেরিয়া হইতে পারে, এরা কি করে ওই উপাদানগুলোকে পচায় ফেলে মাটিতে মিশায় দেয়। এরা হচ্ছে বিয়োজক। ঠিক এই প্রসেসে তুমি যে কোনো একটা বাস্তুতন্ত্র ইন ডিটেলসে বর্ণনা করতে পারবা। এটা হচ্ছে টেকনিক। যেই বাস্তুতন্ত্র দিক না কেন সেম ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে দিবা। দেন আরেকটা টার্মিনোলজি আছে তোমার এই চ্যাপ্টারে, খাদ্য শৃঙ্খল। তুমি কি বলতে পারবা খাদ্য শৃঙ্খল কি জিনিস আপনার? বলো, বলতে পারবা? বলো। বলো স্যার, একটু ভেবে খাদ্য শৃঙ্খলটাকে আমি যদি এক কথায় বলি তাহলে খাদ্য শৃঙ্খলটা হচ্ছে শক্তির প্রবাহ। দেখো, আমি যদি চিন্তা করি আমাদের পরিবেশের ক্ষেত্রে কি হয় যে ধরো তুমি তোমার বাড়ির পাশে
ইয়ে লাগাইছো, ছোট ছোট গাছপালা লাগানো আছে, ঘাস টাস আছে, তাহলে এগুলো কি উৎপাদক। এরপর ধরো একটা ছাগল আছে, ছাগলটা কি হইতেছে, ছাগলটা তাহলে ধরো ঘাস, পারবো, আমি বলতে পারবো। আচ্ছা ঘাস আমি বলি ঘাস, এই ঘাসকে খাইতেছে কে, ছাগল, ছাগলকে আবার খাইতেছে কে, গরু জবাই টবাই করে মানুষ, ঠিক না? মানুষ থেকে এই যে ঘাস, ঘাস থেকে ছাগল, ছাগল থেকে মানুষ, এইভাবে শক্তির যে প্রবাহ, এই একটা প্রবাহকে বলা হয় খাদ্য শৃঙ্খল। তাহলে বাস্তুতন্ত্রে, বাস্তুতন্ত্রে শক্তির যে প্রবাহ সেটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। সিমিলারলি এরকম ভাবে তুমি পুকুরের বাস্তু সমস্যা ক্ষেত্রে দেখাইলা যে ছোট ছোট উদ্ভিদ তাদেরকে খাইতেছে হচ্ছে পোকামাকড়, তাদেরকে খাইতেছে ছোট মাছ, তাদেরকে খাইতেছে বড় মাছ, তারপরে তাদেরকে আবার খাইতেছে ব্যাঙ, সাপ, এইভাবে এইরকম একটা স্টেপ একটা দেখাইলে এই একটাকে বলা হবে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলের পাশাপাশি আর একটা টার্মিনোলজি আছে যেটাকে বলা হয় খাদ্য জাল। খাদ্য জালটা কি, তুমি লিখবা একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে, একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে, একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক থাকলে, মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হয়ে থাকে খাদ্য জাল। অর্থাৎ যে জায়গাটাতে দুইটা বা তিনটা খাদ্য শৃঙ্খল একে অপরের সাথে কানেক্টেড থাকবে। কিরকম, ধরো ঘাস, ছাগল, মানুষ। আমি যদি আবার আরেক ভাবে কানেক্ট করি, যে ধরো পুকুরের ক্ষেত্রে ছোট মাছ, বড় মাছ, আবার বড় মাছ কি হয়েছে, মানুষ, এই যে তাহলে এইটা একটা খাদ্য শৃঙ্খল, তাহলে এই দুইটা কি হয়েছে, কানেক্টেড হয়ে গেছে। এইভাবে দুইটা বা তিনটা খাদ্য শৃঙ্খল একসাথে কানেক্টেড থাকলে সেটাকে বলা হবে খাদ্য জাল। ওকে, আমি একটা জিনিস দেখাই। এইটা একটা খাদ্য জাল। একটু চিন্তা করো এইখানটাতে দেখো, এখানে এই যে ঘাস, ঘাসকে কে খায়, খরগোশ, খরগোশকে আবার কে, এরা কে, ঈগল বা বাজ পাখি যেটাই বলো। হ্যাঁ, এখানে ঘাস, ফড়িং, পোকামাকড়, টিকটিকি, আবার ঈগলে চলে আসছে। আবার এই ঘাসকে খাইতেছে ইঁদুর, ইঁদুরে খাইতেছে সাপ, সাপকে খাইতেছে ঈগল। তার মানে কি, দেখো আলটিমেটলি প্রত্যেকটার শেষে কি একটা বড় খাদক থাকতেছে। প্রত্যেকটা খাদ্য শৃঙ্খল, এটা আলাদা একটা খাদ্য শৃঙ্খল, আবার এইখান থেকে ধরে এই পর্যন্ত আলাদা খাদ্য শৃঙ্খল, এই ঘাস দিয়ে, ইঁদুর দিয়ে, সাপ দিয়ে, এটা আবার আলাদা একটা খাদ্য শৃঙ্খল। তার মানে এই খাদ্য জালে এখানে তিনটা খাদ্য শৃঙ্খল আছে, যে তিনটা খাদ্য শৃঙ্খল প্রত্যেকে একে অপরের সাথে কানেক্টেড। দ্যাট মিনস দিস ইজ এ খাদ্য জাল। এখন কথা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, খাদ্য জালের ক্ষেত্রে উৎপাদক কোনটা ছিল, সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, এবং বিয়োজক মানে সর্বশেষ কে ছিল, ঈগল। তার মানে খাদ্য জালের ক্ষেত্রে প্রত্যেকটা খাদ্য জালে প্রথমে উৎপাদক প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলের জন্য একই হবে, এবং খাদ্য জালের ক্ষেত্রে প্রত্যেকটা খাদ্য জালের ক্ষেত্রেই শেষ যিনি থাকবেন, সম্মান দিয়েই বলি, তিনি একজনই হবেন। দেন এন্ড দিস ইজ খাদ্য জাল। তাহলে পরিবেশ, বাস্তুতন্ত্র, অজীব উপাদান, জীব উপাদান, ভৌত উপাদান, যৌগ উপাদান, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। ওকে, বলো এটুকু বুঝছো তোমরা? এটা চ্যাপ্টার সহজ, একেবারেই সহজ। এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি, আচ্ছা এবার পরীক্ষায় অনেক বেশি আসে যেটা, সেটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। কি আসে, পুকুরের বাস্তুতন্ত্র। একটু আমি দেখাই, সেটা হচ্ছে আমি আমার জায়গা থেকে বলি, আমি কি করতাম, একদম চিন্তা ভাবনা ছাড়া তুমি এভাবে আঁকাবা। আমি ঠিক এইভাবে আঁকাইছি পরীক্ষায়। এটা মনে করো একটা পুকুর, তারপর কি দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিছি। আচ্ছা, গাছ আঁকাইতে হবে, ঠিক না? আমি গাছ আঁকাইতাম কেমনি, এরকম করে। এই পাশে আঁকাইতাম কয়টা, খুব মজা লাগতো। এই পাশে আঁকাইতাম কয়টা, এই এরকম করে দিলে হয়ে গেল।
অ্যাকচুয়ালি তোমার চিত্র যে মনে করো যে সুন্দর হইতে হবে ব্যাপারটা এরকম না, তোমাকে বুঝাইতে হবে। এখানে মাটিটাকে কি করতে হবে, সুন্দর করে বুঝাই দিতে হবে যেটা পুকুরের মাটির লেয়ার, এটা পুকুরের মাটির লেয়ার। ঠিক আছে, এরপরে দেখবে আমরা উৎপাদক বলছে ছোট ছোট মানে প্লান্ট, ফাইটোপ্লাঙ্কটন, উদ্ভিদ টাইপের, একটু এরকম করে দিয়ে দিলা। এগুলা কি হইলো তাইলে, এগুলো হচ্ছে উৎপাদক। এগুলা কি, এগুলো হচ্ছে উৎপাদক। তুমি এটাকে মার্কিং করো, এইটা উৎপাদক। ঠিক আছে, ওকে ফাইন। এটা কি পুকুর, এখানে লিখে দাও যে চিত্র পুকুরের বাস্তু সংস্থান। ওকে, উৎপাদকের পরে কি আসবে, প্রথম স্তরের খাদক। মূলত প্রথম স্তরের খাদকে কি থাকে, ছোট ছোট তেলাপোকা, পোকামাকড় টাইপের জিনিস। ঠিক আছে, আঁকাবা কেমনে, এরকম করে। তেলাপোকা হওয়ার দরকার নাই, কিছুই হওয়ার দরকার নাই, জাস্ট তুমি কি করবে, একটু ছোট করে একটু বুঝাই দিবা এরকম, তারপর লিখে দাও প্রথম স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদকে কি থাকবে, মাছ, একটু ছোট মাছ আঁকাই দিলা, এই এক সাইজের, যাতে বোঝা যায় যে এরা সবাই কি দ্বিতীয় স্তরের, এরা সবাই কি দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদকের কাহিনী আছে। তৃতীয় স্তরে পুকুরের বাস্তু সংস্থানে তোমার মনে করো যে তৃতীয় স্তরের খাদক হইতেছে সাপ, ব্যাং। তখন আমি কি করছি, ধরো যে পানি টানি দিয়ে, সাপ তো গাইতে হবে না, সাপ তো আর উপরে থাকবে না, সাপ থাকবে নিচে। তখন এখানে সুন্দর করে একটু এরকম করে একটু দিয়ে দিয়ে মনে করো যে দিয়ে চার চিকন করে দিবা, দিয়ে লিখে দিলা যে সাপ তৃতীয় স্তরের খাদক। যদি কেউ ব্যাং গাইতে পারো তাহলে ভালোভাবে এসব জায়গায় ব্যাং দিয়ে দেখাই দিবা যে তৃতীয় স্তরের খাদক। এন্ড আরেকটা পার্ট আছে বিয়োজক। বিয়োজকটাকে মাটির উপরে এরকম গোল করে দিবা, কয়েকটা জায়গাতে কি করবা, গোল করে দিবা, দিয়ে ভিতরে এরকম করে দিবা। মূলত এই বিয়োজক বলতে কাদেরকে বোঝাই, ব্যাকটেরিয়া টাইপের জিনিসগুলোকে বোঝাই। দিয়ে লিখে দিবা বিয়োজক, বাস ইনাফ। তারপর সুন্দর করে মাটি টাটি রং করে দেবা। নদীর পানি আবার নীল করতে যায় না, গাছ আবার সবুজ করতে যায় না, দরকার নেই, পেন্সিল দিয়ে। ঠিক আছে, এইভাবে একটা পুকুরের বাস্তু সংস্থান আঁকায় সেই পুকুরের বাস্তু সংস্থানে কি করবা, দেখা করে দিবা। ওকে, লাস্ট স্পিচ কেন লিখলাম, মূলত তোমাদের সাথে আমার ক্লাস শেষ। এখন যদি বলি, যারা এই পরিবারের সাথে একদম শুরু থেকে কানেক্টেড ছিল ফেব্রুয়ারি মাসে, আজকে এই নভেম্বরের 5 তারিখ, গত 8 মাস তোমাদের সাথে আমার অনেক ক্লাস হয়েছে। বিজ্ঞান আর ম্যাথের ক্লাসগুলোই বেশিরভাগ নেওয়া হয়েছে, মাঝে মাঝে হয়তো বাউবিটা নিয়েছে, দুই একটা রেয়ার টিচার না থাকলে এরকম হয়েছে। তো এই লং জার্নিতে আজকের পরে তোমাদের সাথে আর কোনো ক্লাস নাই, কালকে প্রিন্সের ক্লাস নেবেন। আর এবছর তো শেষ, বার্ষিক পরীক্ষা। আমি অ্যাজ এ টিচার আমার পক্ষ থেকে তোমরা যারা আছো তোমাদের সবার জন্য আমি দোয়া করি, সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। ওয়েলকাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি তোমাদের সবার জন্য দোয়া করি এবং তোমাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ, এবং তোমাদের মতো যারা আসবে তাদেরকে আরো ভালোভাবে পড়াইতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।